সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতি মঙ্গলবারের বিশেষ আয়োজন গণতন্ত্রের সংলাপে। আপনাদের সঙ্গে আছে আমি শ্যামল দত্ত। আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে এই সময়কার নানা বিষয় নিয়ে আলাপ করে থাকি। আজকে আমরা আলোচনা করব সামাজিক অবক্ষয় এবং নারীর নিরাপত্তা। কেন এই বিষয়টি আমরা পছন্দ করছি? নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে সাম্প্রতিক সময়ে এমন কিছু ঘটনা আমাদেরকে নাড়া দিচ্ছে, বিশেষ করে সহিংসতা, মেয়েদের উপর সহিংসতা, যৌন হয়রানির ঘটনা ইত্যাদি। আমাদের দেশের নানা অগ্রগতির কথা আমরা বলি, তার সঙ্গে কেন জানি আমরা এগুলোকে মেলাতে পারছি না। সংকটটি কোথায় এবং এর সমাধানের পথ খোঁজার চেষ্টা কীভাবে আমরা করব, এগুলো নিয়ে আলোচনা করার জন্য আমরা অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়েছি। যথারীতি এই অনুষ্ঠানের যেরকম রীতি, এই স্টুডিওতে অতিথি আছেন, অন্য একটি স্টুডিওতে অতিথি আছেন। প্রথমে আমাদের এখানে যারা আছেন তাদের সঙ্গে একটু পরিচয় করে দিই। আমার ডান দিকে আছেন সাবেক আইজিপি একেএম শহীদুল হক, আমার বাঁ দিকে আছেন মানবাধিকার কর্মী এবং নিজেরা করে সমন্বয়ক খুশি কবির, আমার সামনে আছেন সমাজবিজ্ঞানী অধ্যাপক ডক্টর মনিরুল ইসলাম খান। এছাড়াও আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমউদ্দিন সামাল। আর অন্য স্টুডিওতে যেরকম থাকেন, আমরা একটু তরুণদের কথা শুনি এবং সাংবাদিকদের, গণমাধ্যম কর্মীদের কথা শুনি। আছেন নাগরিক টিভির প্রধান প্রতিবেদক শাহনাজ শারমিন, বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার নুরুজ্জামান লাবু এবং তরুণ শিক্ষার্থী যারা পড়াশোনা করছেন তারা কি ভাবছেন তাদের কথাও শুনবো। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিতার্কিক ফাহিম ফয়সাল, আরেকজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং বিতার্কিক গোলাম আজাদ। দর্শক, আপনারা চলে প্রশ্ন করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। ফোন নাম্বার যে স্ক্রলে যে নাম্বারটা দেখানো হচ্ছে সেগুলোতে। এছাড়া আপনারা ফেসবুকেও লিখতে পারেন। আর এটা জানিয়ে রাখে যে অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমরা চলে যাচ্ছি আলোচনায়। খুশি কবির, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। এই অনেকগুলো ঘটনা, বিশেষ করে ফেনীর ঘটনাটি আমাদেরকে খুব নাড়া দিচ্ছে, পীড়াও দিচ্ছে, যে আমাদের সমাজের এমন একটি ঘটনা যে হয়তো এই মুহূর্তে মেয়েটা আমরা জানি যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমি জানি না কি হবে আর কি। এই ঘটনাগুলোর মানে আমরা কেন কোনো সুরাহা করতে পারছি না, কি মনে হয়? আসলে ফেনীর ঘটনা তো আমাদেরকে সবাইকেই খুবই পীড়া তো দিচ্ছেই, মানে আরো বেশি আমাদেরকে চিন্তায়িত করে তুলেছে যে এই শিক্ষক, সে যে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, তার সম্পর্কে দেখা গেছে যে যথেষ্ট অভিযোগ আছে। আগে সে চাকরিও খুঁজেছিল, নৈতিক অবক্ষয়, নারী ঘটিত অর্থের সাথেও এই ধরনের কিছু অভিযোগ আসছে। তারপরেও তাকে অধ্যক্ষ করা হচ্ছে। এটা এমপিও যুক্ত, এটা রেজিস্টার্ড, এটা আলিয়া মাদ্রাসা, মানে এটা হলো যে সরকারের অধীনেই এটা হচ্ছে। তো এখন এই ধরনের ব্যক্তিকে কিভাবে নিয়ে আসা হয় এবং এর বিরুদ্ধে যে সব অভিযোগ আসছে এবং এই মেয়েটা কেস করার পরে তারপরে গ্রেফতারও হয়েছে, কিন্তু অবশ্যই না, মেয়েটা বাঁচাতে পারেনি। কেন? যেটা হলো যে আমাদেরকে যেটা চিন্তায়িত করেছে যে অবশ্যই এরকম একটা চক্র আছে, যে চক্র এই লোকটার এত বেশি তার ক্ষমতার একটা উৎসর জায়গা আছে, যেখানে সে মনে করছে যে সে জেলে থাকলেও বা সে অ্যারেস্টেড হয়ে থাকলেও তার পক্ষে লোকেরা শাস্তিটা দেবে। এই যে সেটা তো হয়েছে, তার পক্ষে বিপক্ষে দেখলাম যে গ্রেফতার হওয়ার পর না শাস্তি মানে মেয়েটার জীবন শেষ করা। এই মেয়েটার জীবন শেষ করা মানে অন্যদেরকে একটা শিক্ষা দেওয়া যে তোমরা কথা বলবে না, তোমরা প্রতিবাদ করবে না, তোমরা এগুলো নিয়ে কোনো বিচার চাইবে না। কেন? তোমরা চাইতে গেলে তোমাদের জীবন মানে এরকমই হবে। এটার সাথে আমি দেখছি যে সুবর্ণচরে যে দুটো গণধর্ষণের ঘটনাও ঘটেছে ওই একইভাবে, যে শিক্ষা দেওয়ার জন্য। কেন তুমি কথা বলো, কেন তুমি প্রতিবাদ করো, কেন তুমি এইগুলো নিয়ে আলোচনা করো? এই যে একটা সংস্কৃতি চলে আসছে, যে এই সংস্কৃতিটা হচ্ছে যে আমি পার পেয়ে যাওয়ার সংস্কৃতি, এই যে ইম্পিউনিটির যে সংস্কৃতি চলে আসছে, এই পার পেয়ে যাওয়ার, যেটা আমার যদি পেছনে আমার যদি এমন কিছু ব্যাকিং থাকে, আমি যা ইচ্ছা করতে পারবো, কেউ আমাকে ধরতে পারবে না। আর আমাকে কেউ প্রশ্ন তুললে
তারই ক্ষতি হবে সেই জিনিসটা স্পষ্ট করে তুলে ধরা, সমাজকে জানিয়ে দেওয়া যে কেউ কোনোদিন যেন প্রতিবাদ না করে, প্রশ্ন না তুলে, তাকে কোনো প্রশ্নর সম্মুখীন না হতে হয়। খুশি কবির, আমি আপনার কাছে আসছি। আমি একটু মনিরুল ইসলাম খান, আপনার কাছে একটা জিনিস আমি একটু জানতে চাই আপনার কাছে। আমাদের দেশের অনেকখানি অগ্রগতির জায়গা আছে, আমরা জানি আমাদের অনেক অর্থনৈতিক অগ্রগতির কথা বলে, আমাদের নানা রকম সামাজিক খ্যাত আমাদের অনেক উন্নতি আছে, কিন্তু সমাজের এই যে দগদগে ঘাটি আমাদেরকে পীড়া দিচ্ছে, কেন আমরা এটাকে অ্যাড্রেস করতে পারছি না? দেখুন, খুশি আপা যেটা বলছিলেন, আমি ওটার সূত্র ধরে আপনার প্রশ্নে এটার একটু মানে বিশ্লেষণ করব, উত্তরটা দেব। সেটা হচ্ছে যে এক ধরনের যদি একটা অপরাধমূলক সংস্কৃতি যদি ছড়িয়ে থেকে থাকে, বাংলাদেশে ছড়িয়েছে, অর্থাৎ অপরাধী হয়ে যাচ্ছে এখানকার, মানে অপরাধ কর্মকাণ্ডটাই হচ্ছে এখানকার স্বাভাবিক পরিবেশ, এবং আমরা যেটাকে স্বাভাবিক পরিবেশ বলছি, যেটা কিনা একটা মানে নিরাপদ যে সমাজ নির্মাণ করা, সেটা আমরা পারছি না, সেটা খুব ভয়ানক ব্যাপার। অনেকটা এটা আমাকে মাফিয়া কালচারের কথা মনে করিয়ে দিচ্ছে, যে যারা একটা মাফিয়া তারা এতটাই শক্তিশালী, তারা যা ইচ্ছা মানে আইনকে তারা মানে সবসময় দেখা যায় যে তোয়াক্কা করছে না, এবং তারা আপা যেটা বলতে চাচ্ছেন যে এক ধরনের বিচারহীনতার সংস্কৃতি। কিন্তু মানুষের মধ্যে অপরাধ প্রবণতা কি বাড়ছে? আপনাকে বিচার তো হচ্ছে, অনেক অপরাধের বিচার হচ্ছে, একটা জিনিস কিন্তু মানুষের মধ্যে এই যে নৃশংসতার জায়গাটি, যেমন ধরুন একটা মেয়েকে ছাদে ডেকে নিয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়ে বলছে এবার তুমি দৌড়াও, একটা জিনিস, এই জিনিসগুলো সমাজের কোন মনস্তত্ত্বকে তুলে ধরে আসে? না, অবশ্যই সেটা তো এক ধরনের মানে সহিংসতা ছড়িয়েছে, তার পেছনে অনেকগুলো সুনির্দিষ্ট কারণ আছে। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করবেন যে এই ধর্ষণের ঘটনাগুলো যে সম্পর্কের মধ্যে ঘটছে, তার মানে হচ্ছে আমরা যে এক একটা সামাজিক যে মানে এক একজনের যে পদবি, তার কাছ থেকে যে আচরণটা প্রত্যাশা করি, সে জায়গাটাতে আপনার সাংঘাতিক বিচ্যুতি ঘটেছে। শিক্ষক ছাত্রী, বাবা তার এবং কন্যা মানে ছেলের বউ, এটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা সোশ্যাল রিলেশনশিপে আমরা এক্সপেক্ট করি তার আচরণটা কি হবে। তার মানে হচ্ছে আমরা সোশ্যাল নর্মসটাকে রিপ্রোডিউস করতে পারছি না, সেটা হচ্ছে সেটাই আমাদের মানে বড় চিন্তার বিষয়। একটা সময় আমরা শিক্ষক মানে পিতৃতুল্য একজন ব্যক্তিত্ব, এখন ওই যে আপনি পিতৃতুল্য যে এই যে ইমেজটা ছিল একজন শিক্ষক, কোনো মানে তার ওই আচরণটা ভুলে গেছে, তো এইটা হচ্ছে একটা সবচেয়ে ভয়ানক জায়গা। তার মানে হচ্ছে কারণ সোসাইটি, কালকে আমরা দেখলাম গোপালগঞ্জে একটা বিশ্ববিদ্যালয়ে টিউটোরিয়ালের দুটো ছাত্রী টিচারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিচ্ছেন। এই যে জায়গাটি, এই যে রোল এক্সপেকটেশনটা, অর্থাৎ আমার যা আচরণ করা উচিত আমি সেই আচরণটা করছি না। সুতরাং এই জায়গাটাই হচ্ছে যে আপনারা যে টাইটেলটা দিয়েছেন, শিরোনাম দিয়েছেন, সেখানে চলে আসছে সামাজিক অবক্ষয়। অবক্ষয় মানে কি? আপনি প্রত্যাশিত আচরণ নির্মাণ করতে পারছেন না, পুনর্নির্মাণ করতে পারছেন না। সমাজটা টিকে থাকে কিন্তু আচরণের এই মানে ক্রমধারা যখন বুঝিয়ে। এখন এটা কেন, আপনার যে মূল যে প্রশ্নটা, সহিংস ইয়েটা কেন আসছে? একটা জিনিস হচ্ছে, যেহেতু আমরা নারী সংক্রান্ত কথা বলছি, আমরা অনেক সময় ভেবেছিলাম যে আমরা যদি প্রচণ্ড পরিমাণ শাস্তি আরোপ করি তাহলে হয়তো বা এটাকে থামানো যাবে। হারকিউলিস এসেছিল, থামানো যায়নি। আমরা ইয়াবা নিয়ে দেখেছি, প্রচণ্ড ক্রস ফায়ার ইত্যাদি হয়েছে, তারপর আমরা এখনও দেখতে পাচ্ছি থামেনি। সুতরাং আমাদেরকে ওই জায়গাটাতেই চিন্তা করতে হবে যে পানিশমেন্ট ইজ নট দ্য ওনলি রেমেডি, আপনাকে অন্য জায়গাতেও চিন্তাটা করতে হবে। একটা জিনিস হচ্ছে নারীকে, অন্য জায়গাটা কি, এই যে নারীকে আমরা কিভাবে দেখছি, এটা যেহেতু নারী নিয়ে আমরা কথা বলছি, নারী কি একটা অবজেক্ট, একটা বস্তু, না সে একটা সংবেদনশীল সত্তা? এই যে একটা মনস্তত্ত্ব আমাদের সমাজে তৈরি হচ্ছে যে নারীকে আমি একটা বস্তু হিসেবে দেখছি, এবং এটা কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে। নারীকে বস্তু হিসেবে আপনি ধর্মগ্রন্থেও আপনি পাবেন এই ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা যে সংবেদনশীল সত্তা। আমি যখনই নারীকে সংবেদনশীল সত্তা হিসেবে বিবেচনা করব, তখন আমি নারীর প্রতি এক ধরনের আচরণ করব, যে কোনো মানুষের প্রতি করব। যেমন একজন ক্যাপিটালিস্ট ওনার যে শ্রমিকের সাথে যখন তাকে বস্তু মনে করে, সে স্লেভের মতো করে তার কাছ থেকে ম্যাক্সিমামটা এক্সট্র্যাক্ট করতে চায়। আমি ডক্টর মনির এই বিষয়টা একটু বিস্তারিত শুনবো, তার আগে আমি একটা রাউন্ড একটু দিয়ে নিই। প্রথমে জনাব শহীদুল্লাহ, আপনি দীর্ঘদিন আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। নিরাপদ সমাজ নির্মাণে কি আমরা পিছিয়ে আছি কিনা এখনো? যদি থাকি সেটার কারণটা কি? দেখেন, ওই যে অপরাধ মুক্ত সমাজ পৃথিবীতে কত আছে কিনা আমি জানি না, নাই বললে। কিন্তু এই যে অপরাধের যে প্রবণতা বৃদ্ধি পায় মানুষের ভিতর, কিন্তু ওই যে আপনাকে হিন্দু শাস্ত্র আছে রিপু কতগুলো রিপু কাজ করে, লোভ, ক্রোধ, নিজের লাভবান হওয়া, নিজের আত্মতুষ্টি কামনা,
এগুলি তো আছে। না, রিপু সবার মধ্যে আছে, আছে, তার হিন্দু মধ্যে ধর্ম আছে। না, তারপর শুধু সব psychologist ধর্মের যারা মধ্যেই। যারা সাইকোলজিস্ট যারা, তারা বলে যে তিনটে জিনিস আছে মানুষের মধ্যে, এটা হলো ইগো, সুপার ইগো, ইড। আপনি যার মধ্যে ইডের প্রভাবটা বেশি, সে চরম খারাপ, মানে সে কোনো এমন কোনো জঘন্য কাজ নেই না কিন্তু করতে পারে। একজন মাদ্রাসার প্রিন্সিপালের এত চরম খারাপ হবে না না, কেন? ওইটা তো এই জন্য এটা ব্যক্তি, মানে ব্যক্তি বিশেষে কিন্তু এটা হয়, এটাকে ইন জেনারেল আপনি বলতে পারবেন না, এটা ব্যক্তি বিশেষে এগুলি হয়তো হচ্ছে। তো এই জন্য সমাজের যে একটি সুস্থ সমাজ তৈরি করা, একটি গণতান্ত্রিক, এটা অসাম্প্রদায়িক, এটা খোলামেলা সমাজ যেখানে সংস্কৃতির বিকাশ থাকবে, এই সমাজ যখন থাকবে তখন কিন্তু এই ধরনের কিন্তু সেটিকে আমরা পারিনি, আপনার মনে হচ্ছে নৈতিকতা স্খলনটা কমে যাবে। এখন এটা পারিনি মানে কি, আপনি এখানে তো সুশীলতার চর্চা করতে হবে। আপনি এই চর্চাটা আপনার পরিবার থেকে আসতে হবে। আপনার সন্তানকে এই যে এটা ভালো কিছু সবসময়, তার একটা মননশীলতা, তার অন্যের প্রতি তার দৃষ্টিভঙ্গির যে পজিটিভনেস, এগুলি কিন্তু ফ্যামিলি থেকে গড়ে তুলতে হবে, পরিবার থেকে, প্রতিষ্ঠান, সমাজ এইভাবে গড়ে তুলতে হবে। হঠাৎ করে এগুলি আসে না। যখন একটা ছেলে বা মেয়ে ছোটকাল থেকে তার কালচারে, তার প্রতিদিনের আচার আচরণে তার এই সুশীল জিনিসটা আসে, তার গঠন একটি কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনা থাকে, সুন্দর মন থাকে, তখন কিন্তু সেটা তার ব্যক্তি বাকি জীবনে প্রতিফলন হয়। কিন্তু এখানে ব্যর্থ ঘটে, সেইভাবে কিন্তু আমরা গড়তে পারতেছি। কিন্তু সেটা আপনি বলছেন যারা পরিবারের সদস্য, কিন্তু যারা শিক্ষক, ওই তো যারা আমি আসলে বললাম, পরিবার নৈতিক হবে, শিক্ষা শিক্ষা দিবেন, প্রতিষ্ঠান হবে, সমাজ হবে, তাদের কেন বিভিন্ন এই সামাজিক প্রতিষ্ঠান, স্খলনগুলো হয়? সবারই দায়িত্ব থাকবে এইভাবে একটি সুস্থ সমাজ, গণতান্ত্রিক সমাজ, অসাম্প্রদায়িক সমাজ তৈরি করা। আর আইন যেখানে মানুষের হিউম্যান বিহেভিয়ার কন্ডাক্টকে নিয়ন্ত্রণ করার জন্য, ওই যে আমরা যে আপনার যে মানুষদের রিপু আছে, রিপুকে কন্ট্রোল করার জন্য তো এই যে আইনগুলি আছে, যে ক্রিমিনাল ল আইন আছে, কিন্তু সে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। এখন আমরা কি দেখি, আমরা প্রত্যেকটা ঘটনা কিন্তু দেখি পুলিশি অ্যাকশন হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, মামলা হচ্ছে, চার্জশিট হচ্ছে, কিন্তু আমরা বিচার করে কোনো দৃষ্টান্তমূলক সাজা দিছে এই ধরনের ঘটনা কিন্তু কমই দেখি। আছে দুই একটা যে বিশ্বজিতের কম, বিচার মানে হয়েছে আমি বা নাই টাইম না, কম। কাজে এখানে রাজনের আমাদের হয়েছে বিচার। কাজে এখানে শুধু পুলিশি অ্যাকশন না, পুলিশি অ্যাকশনের সাথে সাথে আপনার যেখানে জুডিশিয়াল অ্যাকশনটাও দিতে হবে, তাহলে আপনার এই মানে যে আপনি বলছেন জুডিশিয়াল অ্যাকশনে ঘাটতি আছে। জুডিশিয়াল অ্যাকশনে আমরা ঘাটতি মানে কি, আমরা তো পাই না। আপনার একটা পয়েন্ট যুক্ত করি, যে আমি যেটা বলছিলাম, ধরুন আমি মাদ্রাসায় আজকে ওই মেয়েগুলোকে, ওর বন্ধু বান্ধবীদেরকে ইন্টারভিউ করছে, পুলিশ তাদেরকে উইটনেস অ্যাকাউন্ট নিচ্ছে। আচ্ছা, আপনি খেয়াল করেন তো, সবাই সমস্ত শরীর আবৃত, তার মানে আমরা নারীকে কেন এত আবৃত রাখছি? সেটা একটি আলাদা বিতর্কের বিষয়। এটা মানে এই যে আমরা নারীকে, আমি যেটাকে বলছি না, ওই যে অবজেক্টিফিকেশন, আপনি তাকে অবজেক্ট মনে করছেন, এবং উনি যেটা বলছিলেন যে স্বাভাবিক সংস্কৃতি নির্মাণ করা। ডক্টর মনির, এই আলোচনাটা আমরা একটু আরো বিস্তারিত করবো কিন্তু একটু পরে, কিন্তু আমি একটু তার আগে চট্টগ্রামে যেতে চাই। আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন নাজিমউদ্দিন শ্যামল, তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি। নাজিম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। একটু জানতে চাই আপনারা যে গণমাধ্যমের একজন সিনিয়র হিসেবে আপনারা কিভাবে দেখছেন এই যে বিষয়গুলো ঘটছে বাংলাদেশে এখন? বিষয়গুলি এখন এইভাবে হচ্ছে, মানুষের কাছে আগে যেভাবে আশ্চর্য লাগতো, মানুষ আশ্চর্য হয়ে যেত এরকম একটি ঘটনা ঘটছে, মানুষ এখন মনে হয় অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। ধর্ষণের ঘটনা ঘটছে, আমরা পত্রিকায় লিখছি, টেলিভিশনে দেখাচ্ছে, যেভাবে আমরা চিন্তা করি যে মানুষের সংবেদনে লাগবে, মানুষ আহত হবে, মানুষ প্রতিবাদী হবে, মানুষ সচেতন হবে, আমার কাছে কেন মনে হয় সেই সচেতনতার জায়গাটা অনেকটা কমে যাচ্ছে। এটা স্যার যেভাবে বলেছেন, খুশিয়াপা যেভাবে বলেছেন, শহীদ ভাই যেভাবে বলেছেন, প্রত্যেকটার একটি সংমিশ্রণ আছে। আমাদের সমাজ ক্রমশ অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে, এত অবক্ষয়ের দিকে যাচ্ছে যে একটা সময় যখন ঘুষ দিত, মানুষ লুকিয়ে লুকিয়ে নিত, অন্যায় করত সেটা লুকিয়ে লুকিয়ে করত, এবং নিজের মধ্যে একটা অপরাধ বোধ থাকতো। এখন এইসব অপরাধগুলি করতে করতে এটা স্বাভাবিকতায় হয়ে গেছে, মনে হচ্ছে ঘুষ দিচ্ছে, দুর্নীতি করছে, কোনো অন্যায় করছে, মিথ্যাচার করছে, এগুলি একটা স্বাভাবিক ঘটনা। এর থেকে বড় অপরাধ হচ্ছে ধর্ষণের মতো ঘটনা ঘটছে, নারীর প্রতি সহিংসতা হচ্ছে, কাউকে কেরোসিন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। অর্থাৎ ছোট ছোট ঘটনাগুলি স্বাভাবিক হতে হতে এখন বড় ঘটনাগুলিও মনে হয় স্বাভাবিক হয়ে যাচ্ছে। আমরা আগে যেভাবে চিন্তা করতাম যে একটা মেয়ে র্যাপ হলে তার পাশে অনেকেই দাঁড়িয়ে যাবে এবং সমাজ দাঁড়াবে, রাষ্ট্র দাঁড়াবে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থাগুলি দাঁড়াবে, সেই দাঁড়ানোর জায়গাটা
আগের মতো আমার কাছে মনে হয় যে একটু কোনো জায়গায় গ্যাপ হচ্ছে। মানুষের আরো বেশি সচেতন হওয়া দরকার, নৈতিক শিক্ষার দরকার। সেই জায়গাটা আমরা মনে হয় এখানে নাজিম একটা কথা আসছে যে আমাদের পরিবার থেকেও শিক্ষা দেওয়া দরকার, এবং আরেকটি কথা আমাদের জনাব একেম শহীদুল হক বলছিলেন যে আমাদের জুডিশিয়াল অ্যাপ্রোচটা অনেক হয় না, আইনি অনেককেই বিলম্বিত হয়, গ্রেফতার হয়, কিন্তু বিচারের প্রক্রিয়াটা অনেক লম্বা। এবং এটি একটি কারণ কিনা একজন গণমাধ্যমের কর্মী হিসেবে এইরকম বিশ্লেষণে আপনি একমত কিনা? শহীদ ভাই যেটা বলেছেন, তিনি চট্টগ্রামেও দায়িত্ব পালন করেছিলেন চট্টগ্রামের পুলিশের কমিশনার হিসেবে। আমরা দেখেছি পরিবার থেকে যে শিক্ষাটা নেওয়া দরকার, পরিবারের জায়গায় তো পরিবর্তন হচ্ছে। আগে আমার সন্তান ভালো শিক্ষক হবে, সৎ মানুষ হবে, ভালো লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হয়ে মুখ উজ্জ্বল করবে, এটা ছিল বাবা মার একটা চাহিদা। এখন এর অনেকেই দেখা যাচ্ছে সে কিভাবে কাস্টমস অফিসার হবে, সে কিভাবে ঘুষের চাকরিগুলি পাবে, সে কিভাবে সমাজে টাকার চাকরিগুলি পাবে, সেই জায়গাগুলি পরিবর্তন হচ্ছে। অর্থাৎ শহীদ ভাই যেটা বলেছেন, পরিবারের পরিবর্তন হচ্ছে। আর বিচারের যে প্রক্রিয়া, একটি র্যাপের ঘটনা, একটি নারী নির্যাতনের ঘটনা, সেটি বিচার করতে আমাদের বিচার প্রক্রিয়াকে আরো আধুনিক হওয়ার দরকার আছে। একটা মেয়েকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় কিভাবে র্যাপ হয়েছে, তার সাক্ষ্যগুলি নেওয়া হয়, অনেকেই সেই জায়গায় যেতে চায় না। আর সন্ত্রাসীদের ভয়ে সেই সাক্ষ্যগুলিও দিতে পারে না। অর্থাৎ সামাজিক নিরাপত্তাটা, আইনের নিরাপত্তাটা এবং আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার, রক্ষাকারী সংস্থার নিরাপত্তাটা সমাজে ভিকটিমগুলি সেইভাবে পাচ্ছে না। এই জায়গাগুলিতে সংস্কারের প্রয়োজন আছে বলে মনে হয়। নাজিম, আমি শুনবো আপনার কাছে আবার এসে। আমরা একটু অন্য স্টুডিওতে যেতে চাই। আমাদের সাথে যে 4 জন বন্ধু আছেন এখানে, আমাদের সহকর্মী আছেন, 4 জন সাংবাদিক আছেন, 2 জন সাংবাদিক আছেন, 2 জন তরুণ শিক্ষার্থী আছেন। আমি একটু নাগরিক টিভির প্রধান প্রতিবেদক শাহনাজ শারমিন, গণমাধ্যমের একজন নারী কর্মী হিসেবে এই পুরো নারীর প্রতি যে সহিংসতাটি ঘটছে, এটাকে কিভাবে দেখেন? ধন্যবাদ শ্যামল দত্ত। আমি আসলে যেটি প্রথমে বলতে চাচ্ছিলাম যে একজন শিক্ষক হচ্ছেন নেক্সট টু গড। আমরা যখন সন্তানকে স্কুলে দিয়ে আসি শিক্ষকের কাছে, তাকে আসলে আমি পুরো সন্তানকেই তার কাছে সমর্পণ করে আসি। কিংবা আমাদের বাবা মারা যখন শিক্ষকের কাছে আমাদেরকে দিয়ে এসেছিল, বলেছিল যে একটি প্রচলিত প্রবাদ আছে যে আপনি হাড্ডি থাকবে মাংস তরকার নাই, বিষয়টা এরকম ছিল। শিক্ষককে আমার সন্তান আমার থেকে বেশি বিশ্বাস করে। সেই শিক্ষকের কাছে যখন নুসরাত জাহান, রাফির এই রকম একটি দুর্দশা, আমি তো রাফিকে ধন্যবাদ দিতে চাই এবং আমি প্রথমেই চাই যে রাফি আবার ফিরে আসুক, হেসে উঠুক এবং ফেনীর সোনাগাজীতে ফিরে যাক, আমাদের মাঝে এই মেয়েটি ফিরে আসুক। জানি না জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকা এই মেয়েটি ফিরে আসবে কিনা, কিন্তু মেয়েটি প্রতিবাদ করেছিল, মেয়েটি জানিয়েছিল মানুষকে। এবং একজন অধ্যক্ষ যখন ভিতরে ছিলেন সেই অবস্থায় তিনি একটি ঘটনা ঘটিয়েছেন, জানি না শেষ পর্যন্ত কী প্রমাণিত হবে। কিন্তু তার ভাইকে যখন গেটের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি কেন্দ্রের, বলা হয়েছিল যে নিরাপত্তা আছে, কিন্তু সেই কেন্দ্রের 4 জন মানুষ, তারা বোরকা পরিহিত, একজনের নাম বলেছে রাফি শম্পা, বাকি 3 জন ছেলের নামে আমরা জানি না, তারা কি করে ঢুকলো? তারা কি কেন্দ্রের পরীক্ষার্থী ছিল না বহিরাগত কেউ ছিল? সেটি এখন পর্যন্ত শনাক্ত হয়নি। তাহলে তদন্তের বিষয় আমরা আশা করব সেই মেয়েটি নিরাপদ। আমি এই শহরে, আমি যেই সময় বড় হয়েছি, সেই সময় এই শহরে আমি বড় হয়েছি, আমি মনে করি তখন আমি অনেক নিরাপদ ছিলাম। আমরা আধুনিকতার কথা বলছি, আমরা প্রতিবাদের কথা বলছিলাম, ওইখানে বলছিলেন একজন যে প্রতিবাদ, এবং আজকে যেই প্রতিবাদটি প্রেস ক্লাবে হয়েছে রাফির জন্য, সেখানে আসলে আমরা কয়জন গিয়ে দাঁড়িয়েছি, এবং আমার সন্তান বা আমার সময়ের এই প্রজন্ম আসলে কতখানি নিরাপত্তা নিয়ে গড়ে উঠছে। আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি যে একটু আগে যে একটা লাইন বললেন যে সমাজ আগে অনেক বেশি নিরাপদ ছিল, এখন কি নিরাপত্তাহীনতা বেড়েছে? আসলে অবশ্যই নিরাপত্তাহীনতা বেড়েছে। আমি স্কুলে গিয়েছি কোনো অভিভাবক ছাড়া। এখন আপনি হয়তো বলতে পারেন যে অপরাধ কি তখন ছিল না? অপরাধ ছিল, অপরাধের মাত্রা সময়ে সময়ে বাড়বে। যত সমাজ আধুনিক হবে, যত সামাজিক যোগাযোগ মাধ্যম আসবে, যত আধুনিকতা আসবে, অপরাধের মাত্রা বাড়বে। কিন্তু সেই অপরাধের মাত্রাকে কমানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনী, সরকার, রাষ্ট্র নিশ্চয়ই আরও বেশি পদক্ষেপের দরকার ছিল। সেই জায়গায় আসলে আমি এখন নিরাপত্তাহীনতা বোধ করি। কিন্তু হয়তো গণমাধ্যম কর্মী হিসাবে আমি একা একা চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি বা আমি করি, কিন্তু সেটি আসলে আমার অন্যরা করতে পারে কিনা। পুরো রাষ্ট্রে যখন একটি মেয়ে স্বাধীনভাবে ঘুরবে, তখনই বোঝা যাবে যে সেই সমাজের নিরাপত্তা আসলে এটা ইন্ডিকেট করে যে সেটা নিরাপদ সমাজ কিনা। আমি শাহনাজ আপনার কাছে আবার আসবো। আমি একটু আরেকজন গণমাধ্যমের সিনিয়র কর্মী আছেন, আমাদের সহকর্মী আছেন, বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার নুরুজ্জামান লাবু।
লাবু, কি মনে হয় আমাদের এই যে গণমাধ্যমে কাজ করতে গিয়ে আপনারা এটা উপলব্ধি করেন কিনা যে আমাদের সমাজটা ক্রমাগত নিরাপত্তাহীনতার দিকে যাচ্ছে আরো বেশি? না, এটা তো অবশ্যই ধন্যবাদ, যে সমাজ আসলে ক্রমাগত এই নিরাপত্তাহীনতার দিকে যাচ্ছে। তার অন্যতম একটা কারণ আমি মনে করি যে এটা বিচারহীনতার সংস্কৃতি একটা তৈরি হয়েছে আমাদের এই রাষ্ট্রে আর কি, যে একটা ঘটনা ঘটার পরে নানা রকমভাবে সেটা পলিটিসাইজ হওয়া একটা কারণ, আর আরেকটি কারণ হলো যে এই বিচারের দীর্ঘসূত্রিতা আর কি। আমরা কিন্তু যে স্যার যেটা বললেন এবং সম্মানিত আলোচকরা যা বললেন, যে একটা ঘটনারও আমরা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি কিন্তু এখনও দেখি নাই, কিংবা যেগুলো হয়েছে সেগুলো ফলো করে প্রচারও হয়নি, যার ফলে এই যারা ক্রিমিনাল অফেন্স করছে তারা কিন্তু আসলে এইটার থেকে একটা পার পেয়ে যাওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে আছে। এটা একটি কারণ, এর অন্যতম যে পলিটিসাইজ হওয়া, আরেকটি কারণ হলো যে অর্থ দিয়ে বাংলাদেশে সব কিছু করা যায় আর কি, চাইলে পার পাওয়া যায়। সেই প্রবণতা যতদিন না বন্ধ হবে ততদিন আসলে এই সমাজ নিরাপদ কখনো হবে না। নারীর প্রতি তো আরও বেশি মানে এটা হওয়া পসিবল না। আপনি খেয়াল করে দেখবেন যে ছোট ছোট ঘটনাগুলো যখন ঘটে সেগুলোকে আমরা অনেক সময় ইগনোর করি আর কি, মানে এমনিতেই ছোট ঘটনা হিসেবে চালিয়ে আমরা সেটাকে ইগনোর করি, এবং সেই ছোট ঘটনার থেকে কিন্তু একটা বড় ঘটনার সৃষ্টি হয়। আপনার নিশ্চয় মনে আছে, সবারই মনে আছে যে পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটেছিল, সেটা নিয়ে নানা রকম, সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি নাই এবং সেটার কোনো বিচারও হয়নি। এরপরে তনু হত্যার মতো একটা বড় ঘটনা ঘটেছে, সেটার কিন্তু এখনো বিচার হয়নি, বা কে তাকে ধর্ষণ করেছিল, কে তাকে হত্যা করেছিল, আমরা কিন্তু তার কোনো কিছুই পাইনি। এরকম উদ্ঘাটন করতে সক্ষম হয়নি। এরকম অসংখ্য ঘটনা আছে, এই ঘটনাগুলো উদ্ঘাটিত হচ্ছে না, যথাযথ বিচার হচ্ছে না, তাই বলে আরেকজন এই সেম ঘটনা ঘটানোর প্রয়াস পাচ্ছে, মানে সুযোগ পাচ্ছে। হ্যাঁ নুরুজ্জামান, আমি আপনার কাছে আবার আসবো। আমাদের সাথে একজন টেলিফোনে সংযুক্ত আছেন, আমরা তার মন্তব্য বা প্রশ্নটা একটু নিয়ে আসি। কে আছেন আমাদের সাথে? আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আবু মোহাম্মদ ইয়াহিয়া বলছি রংপুর থেকে। হ্যাঁ বলুন আবু মোহাম্মদ ইয়া সাহেব। আমার প্রশ্নটা হচ্ছে, এদেশে সাধারণত দেখা যাচ্ছে যে একটা অপরাধ হলে সেই অপরাধটা মানে দিন দিন বেড়ে যাচ্ছে, তারপরে এই অপরাধের আবার বিচারও হচ্ছে না। আমরা পুলিশ প্রশাসন, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনীকে দোষ দিই। এনারা তো যতটুকু পারে সঠিক সময়ে তদন্ত রিপোর্ট, চার্জশিট সবকিছুই দেন, দেওয়ার পরে সেটা সিস্টেম ওয়াইজ বিচারের জন্য চলে যায়। এখন বিচারের জন্য চলে গিয়ে সেখানে বিচার হবে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা বিচার 10 বছরেও হয় না। তাহলে 10 বছরে সেটা বাদী হোক আসামি হোক, মৃত্যুর তো কোনো গ্যারান্টি নেই, তারা যে বিচার পাবে এর কোনো নিশ্চয়তা আছে? এটা তো আছেই আছে। আর তাছাড়া আপনার অনেক সময় দেখা যায় যে একটু শ্যামলদা, একটু 1 মিনিট, আপনি প্রশ্নটা যদি থাকে সরাসরি করে ফেলুন। না, প্রশ্নটা আমার হচ্ছে যে যেখানে দেখা যাচ্ছে যে মামলার আসামির বিচার হওয়ার আগে মামলা চলবে কিনা সেইটাতে রিভিশন করতে গিয়ে কয়েক বছর শুনানি হয়ে যায়, হাইকোর্ট মানে সেইটাতেই 10 বছর চলে যায়। মামলার আসামির বিচার হওয়ার আগে মামলারই বিচার হয় যে চলবে কিনা সেইটা বুঝতে পেরেছি। আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি জানাব, ধন্যবাদ। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে মামলা চলবে কিনা তা নিয়ে 2-3 বছর ধরে হিয়ারিং হয়। নিশ্চয়ই আমরা আলোচনা করবো, আমাদের আলোচকরা যখন আছেন তারা বিষয়গুলো অ্যাড্রেস করবেন। আমাদের সাথে 2জন তরুণ বন্ধু আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তরুণরা কি ভাবছে সমাজের এই চিত্র নিয়ে? প্রথমে আসছে বিতার্কিক ফাহিম ফয়সাল, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ফাহিম। জি, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটা টপিকস, এবং সময় আমাদের সমাজে যেটা ঘটছে এবং রিসেন্টলি যেটা ঘটছে ফেনীর সোনাগাজীতে নুসরাত জাহান রাফিকে কেন্দ্র করে। দেখুন, সমাজবিজ্ঞানীদের একটা থিওরি আছে, ওদের ফাংশনালিস্ট থিওরি। সেইখানে বলা হয়েছে সমাজের কোনো একটা স্ট্রাকচার, মানে একটা পুরা সমাজ মানবদেহের একটা অঙ্গের মতো। যদি কোনো অঙ্গে সমস্যা দেখা যায়, ওইটার ইফেক্ট আপনার প্রত্যেকটি অঙ্গে ঘটবে। তো
আমাদের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটছে, নৈতিকতার অবক্ষয় ঘটছে, এখানের প্রধান যে কারণটা দেখা দিয়েছে সেটা হচ্ছে আমাদের বিচারহীনতার যে একটা সংস্কৃতি চালু হয়েছে। এইটার কারণে আমাদের সমাজের একটা স্ট্রাকচার কিন্তু ভেঙে গেছে, এবং এই স্ট্রাকচারের যে ফল, বিচারহীনতার সংস্কৃতির ফল কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রগুলোতে দেখতে পাচ্ছি। এবং সেই ভাঙার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। দেখুন, প্রত্যেকটি বড় বড় ঘটনার ক্ষেত্রগুলোতে আমরা যদি দেখে থাকি, ওইখানে সবসময় কিন্তু একটা দলীয় ব্যানার ব্যবহার করা হয়, এবং ক্ষমতাসীনদের একটা পেশি শক্তি ব্যবহার বা ক্ষমতার যে অপব্যবহারের একটা রাজনীতি আমাদের দেশে একটা চালু হয়েছে। এইটার কারণে কিন্তু অপরাধ প্রবণতা আরও দিন দিন বাড়ছে, যার কারণে কি হচ্ছে যে বিচার ব্যবস্থা তো পরে, আমি মামলাটি করতে পারবো কি পারবো না, আমার মামলাটি কি থানা নেবে কি নিবে না। এবং ধর্ষণ মামলার ক্ষেত্রে যে বিষয়গুলো হয়, মেডিকেল সায়েন্স বলছে যে মামলাগুলো ধর্ষণ ক্ষেত্রে প্রমাণের জন্য যে ডিএনএর বিষয়গুলো থাকে, ওইগুলো করার জন্য যে সময়টা দরকার থাকে, আমাদের এই ধরনের মামলা দায়ের হবে কি হবে না, আমাদের কেস চলবে কি চলবে না, এই সিস্টেমে আমাদের অনেকগুলো সময় লস হয়ে যায়, এবং মেডিকেলে ওই প্রমাণগুলো তখন পাওয়া খুবই কষ্টকর হয়ে যায়, যার কারণে আমরা এই বিচারগুলো করতে পারছি না। আচ্ছা, ধন্যবাদ ফাহিম। আমি আসবো আপনার কাছে, আমাদের একটু দ্রুত যেতে হচ্ছে যেহেতু একটা বিরতিতে যেতে হবে, এই জন্যই। আমি আরেকজন আছেন শিক্ষার্থী, বিতার্কিক গোলাম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আজাদ, আপনাদের কি নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং? ধন্যবাদ আপনাকে। আসলে শ্যামলদা, মানে টপিকটিকে সুন্দর না বলে আজকে আমাকে টপিকটিকে বিশ্লেষণ করতে হচ্ছে এইভাবে যে একটি স্পর্শকাতর বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছি। দেখুন, আজকে যখন একজন শিক্ষার্থীকে তার শিক্ষক কর্তৃক ধর্ষিত হয় বা শ্লীলতাহানির কোনো একটা অভিযোগ এসেছে, সেটি প্রমাণের বিষয়, তবে এরপরে যখন সেই শিক্ষকের পক্ষে বিপক্ষে বিভিন্নভাবে মানববন্ধন করা হয় বা আলোচনা করা হয়, তার সেই শিক্ষকের পক্ষে দাঁড়ানো হয় এবং সেই অপরাধটিকে আপনার, যেটি আমরা বলে থাকি যে সেই অপরাধটিকে বৈধতা দেওয়ার একটি চেষ্টা করা হয় আপনার সমাজ থেকে, তখন ধরে নিতে হবে আপনার সমাজের যে মূল জায়গাটি, সেই জায়গাটিতে আসলে ঘুণ ধরে গেছে, অর্থাৎ সমাজ ব্যবস্থাটি, সমাজ কাঠামোটি আপনার ভেঙে গেছে। দেখুন, আজকে একটি কথা আমি বলি, আইনের উৎপত্তিটি আমরা কেন করেছিলাম? যখন আমার মানে মানুষের চরিত্রকে, অর্থাৎ মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা আইনের উৎপত্তিটি ঘটানো হয়েছিল। এখন সে আইন যদি আপনার আচরণকে নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনার বিরুদ্ধেই কাজ করে, আজকে যখন একজন ধর্ষিতা নারী, সে যদি মনে করে যে সে বিচার চাইতে যাবে, সে মামলা করলে তাকে যদি এভাবে আগুনে পুড়িয়ে মারা হয়, এবং কিছুদিন আগের একটি ঘটনা, সে হচ্ছে থানায় মামলা করতে গিয়ে পুলিশ কর্তৃক আবার দ্বিতীয়বার ধর্ষণের শিকার হয়েছে। আবার আপনি যদি মনে করেন যে আজকে ধর্ষণের যে সিস্টেমগুলো, অর্থাৎ সে একজন ধর্ষিতা, মানে ধর্ষণ হয়েছে কিনা এই পরীক্ষাটি এখনও 2 ফিঙ্গারিং সিস্টেমে করা হয় বাংলাদেশে, অর্থাৎ এই জায়গায় যেটি করা হয় যে সে তৃতীয়বার আরেকবার ধর্ষণের শিকার হচ্ছে, অর্থাৎ একজন নারী এক ধর্ষণের বিচার চাইতে গিয়ে যদি 3বার ধর্ষণের শিকার হয়, তাহলে কিন্তু আপনার যে আইন সিস্টেম আছে, আপনার যে আইনটি আপনি ব্যবহার করছেন আপনার আচরণটিকে নিয়ন্ত্রণ করার জন্য, সেই আইনটি কিন্তু মানে উল্টো পক্ষে আপনার বিরুদ্ধে হচ্ছে না আইনটি। আর হ্যাঁ, তাহলে সেই আইনটি যদি আপনার বিরুদ্ধে যায়, তাহলে সেই আইনের দরকারটি আসলে আপনার রাষ্ট্রের জনগণের থাকে না। সো এই জায়গা থেকে আসলে আমার মনে হয় যে ল অর্ডার রেসপেক্ট, আমার শ্রদ্ধা স্যার সমাজ কল্যাণ একজন টিচার বলতেন যে ল অর্ডার অ্যান্ড রেসপেক্ট, লর্ড থিওরি, এটি যদি আসলে ব্যবহার করা হয়, যে সমাজের যে আইনগুলো রয়েছে, সমাজের যে নীতি নিয়মগুলো রয়েছে, এগুলোর প্রতি যদি আমরা বাস্তবায়ন করি, আইনগুলোর আমরা ঠিকমতো ব্যবহার করি, অর্ডারটিকে যদি কাজে লাগে এবং সমাজের প্রত্যেকটি জায়গায় যদি শ্রদ্ধাশীলতা গড়ে তুলি, আমাদের যে নৈতিকতার জায়গাটি রয়েছে এটিকে শক্তিশালী করে তুলে, তাহলে হয়তো অপরাধ প্রবণতাগুলো কমানো যাবে। দেখুন, অপরাধ প্রবণতা কিন্তু সবসময়ই থাকবে, কিন্তু সেই অপরাধের মাত্রাটা সেটিকে আসলে নিয়ন্ত্রণ করতে পারি কিনা আমরা, সেই জায়গাটিতে আজকে আমার রাষ্ট্র ব্যর্থ হচ্ছে। গোলাম আজাদ, আপনাকে ধন্যবাদ। আমরা একটা ধারণা পেয়েছি, আমরা এটার উপরেই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাবো, বিশেষ করে আমাদের সমাজের অপরাধ প্রবণতা যাই বলি না কেন, ইম্পিউনিটি কালচার এবং বিচারের দীর্ঘসূত্রিতে অনেকগুলো ইস্যু উঠে আসছে। আলোচনাটিকে এগিয়ে নিয়ে যাবো সেই সমস্ত ইস্যুকে সামনে রেখে। দর্শক, গণতন্ত্রের সংলাপে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমরা অল্পক্ষণের মধ্যে ফিরছি। আর টিভির সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আবারও সবাইকে গণতন্ত্রের সংলাপে। আমরা আলোচনা করছিলাম সামাজিক অবক্ষয় এবং নারীর নিরাপত্তা নিয়ে। কতগুলো ইস্যু আমাদের সামনে চলে এসছে অলরেডি আলোচনায়। সেটি হচ্ছে আমাদের
সমাজে বিচারহীনতার সংস্কৃতি, আমাদের বিচারের দীর্ঘসূত্রতা, আমাদের সমাজের মধ্যে অপরাধ প্রবণতা, সব নিয়েই আমরা আলোচনা ডেকে আরেকটু শুনতে চাই। এখন আমাদের ইতিমধ্যে আপনারা দেখেছেন কারা আছেন আমাদের আলোচক হিসেবে। আমি খুশি কবির আপনার কাছে আবার একটু আসছি, যে আলোচনাটি যে পর্যায়ে আমাদের আলোচকরা বলছেন সেখান থেকে কি আমরা আসলে একই বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছি কিনা? একই বৃত্তের মধ্যে হলেও মনে হয় যে বর্তমান অবস্থা, অতীতের অবস্থা, অতীতে যে ছিল না কোনো সময় অপরাধ সেটা না, কিন্তু মাত্রা কতটুকু বেড়েছে, বর্তমানে মাত্রা কতটুকু বেড়েছে, এখন একটা যে পার পেয়ে যাওয়ার একটা যে ভয় নাই, ভীতি নাই, আমি যা ইচ্ছা করতে পারবো। বন্ধুরা বলছেন যে পলিটিক্যাল ব্যানারও লেগে যাচ্ছে, এগুলোতে পলিটিক্যাল ব্যানার লেগে যাচ্ছে। আর একটা হলো অর্থ যদি থাকে আমি কিন্তু কিনে ফেলতে পারবো সবকিছু, বিচারও কিনে ফেলতে পারবো, আমি আমার পার পেয়ে যাওয়ার যা যা করার সেটা কিনে ফেলতে পারবো। আমি যেটা বলতে চাচ্ছি এখানে যে আসলে সমাজে আগে আমাদের সমাজটা না, জনগণও বেড়েছে, দেশ অনেক এগিয়েছে, অনেক কিছু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে, অগ্রগতি অনেক জায়গায় গেছে। তার মানে জনগণ এখন রাস্তায়, মাঠে, বাসে, স্কুলে, ঘরের বাহিরে তারা অনেক বেশি তাদের চলাফেরা হচ্ছে। আমার একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে খুশির আমার, সেটা হচ্ছে আমরা ইদানিং আমাদের সোশ্যাল ইন্ডিকেটরে বলি যে আমাদের নারীর ক্ষমতায়ন হয়েছে, নারীর চলাচলের স্বাধীনতা বেড়েছে, কিন্তু বাস্তবে মাঠের ক্ষেত্রে যদি আমরা শুনি, একটু আগে শাহনাজ বলছিল যে মেয়েরা অনেক বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে, তাহলে দুটো তো কন্ট্রাডিকশন। না, টোটাল কন্ট্রাডিকশন না। আমি যেহেতু বেশি বের হচ্ছি, আমি অনেক বেশি যাচ্ছি, সেই কারণে আমার উপর নির্যাতন করার সাহসটাও ততটুকু বেড়েছে। কেন আগে কম সংখ্যক যখন আমরা বের হতাম তখন ওরা মনে করতো যে এই কম সংখ্যক এরা নিশ্চয়ই এদের একটা ব্যাকবোন আছে বা কিছু একটা প্রেশার আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হলো যে সামাজিক একটা ব্যবস্থা ছিল, গ্রামেও ছিল। গ্রামের সালিশ আগে কি ছিল? গ্রামের সালিশ ছিল ওই গ্রামের যারা মাতব্বর, গ্রামের যারা মুরব্বী, তাদেরকেই মানা হতো। ভালো করতো, বন্ধ করতো, পক্ষে যেত, গরিবের বিপক্ষে যেত, নারীর বিপক্ষে যেত, যাই হোক, কিন্তু এটা সবাই মেনে নিত। সেটার মধ্যে একটা শৃঙ্খলা ছিল, আমি এটাকে একমত হই বা না হই। এখন কিন্তু ওটা ভেঙে গেছে। ভেঙে গিয়ে এখন এর বিপরীত যেটা আসছে সেটা চলে আসছে যে যেখানে কোনো সিস্টেম নাই। আমার মনে হয় একটা রুল অফ ল, একটা সিস্টেম, একটা মানে কাঠামো, যে কাঠামোর অধীনে আমরা কোনটা ভালো কোনটা মন্দ কিভাবে চলবে, এই সব বিষয়গুলো কিন্তু একটা ভেঙে গেছে। বিপরীতে অন্য আসেনি। সে জায়গাটা না আসার প্রেক্ষিতে এখন যেটা দখল করছে, যার পলিটিক্যাল ফোর্স বলতে কেন, পলিটিক্যাল ফোর্স তো খুব বড় একটা শব্দ। কিছু ব্যক্তি যাদের টাকা আছে, যাদের ক্ষমতা আছে, আর যারা সব কিছুর ঊর্ধ্বে, তারা মনে করে তাদেরকে কেউ প্রশ্ন করতে পারবে না, তাদেরকে কেউ কোনো কিছু বলতে পারবে না, জবাবদিহিতা করতে পারবে না। এবং এরা ইচ্ছাকৃতভাবে এমন, যে আমি যেটা বলবো যে এই কয়েকটা বিষয় যেটা উঠিয়েছে, আমি তনুর বিষয়টা বা পহেলা বৈশাখে যেটা ঘটেছে সেটা প্রতিবাদ তো কিছু হয়েছে, তনুর ব্যাপারে যথেষ্ট হয়েছে। আপনি যেটা বললেন যে কিছু হয়নি সমাধান, কিন্তু যেটা আমরা দেখছি যে এখন যেটা সোনাগাজীতে যেটা হয়েছে, আর আমি বলবো যেটা সুবর্ণচরে হয়েছে, সেটা হলো প্রতিবাদ করাটাকে বন্ধ করা। একটা হচ্ছে যে তুমি বাইরে যাচ্ছ, আমি তোমাকে লোভ লালসা, নারীকে আমি বস্তু হিসাবে দেখছি, নারীকে একটা যৌন একটা বস্তু, তাকে আমি যা ইচ্ছা, সে বোরখা পরুক, সে হিজাব পরুক, সে যাই পরুক, আমি তাকে ধর্ষণ করছি বা তাকে আমি হত্যা করছি, তাকে আমি ব্যবহার করছি। এখন যেটা হচ্ছে যে তুমি নারী, তোমাকে আমি শিক্ষা দিচ্ছি তোমার উপর যৌন নিপীড়ন এবং ধর্ষণ করে যেন তুমি কোনোদিন মুখ না খুলো। আজকে যে আমাদের এই বোনটা, আমাদের এই কন্যাটা যে এখন জীবন লড়ছে, আমি আশা করি, আমিও বলবো যে আমি আশা করি সে ফিরে আসে এবং আমাদেরকে অনেক সাহস দিচ্ছে, আর অন্যদেরকেও যেন সাহস দেয় যে
মাদ্রাসাতে সবাই মনে করে যে মাদ্রাসায় পড়লে তারা কিন্তু নীরব থাকবে, চুপ থাকবে, সে মেয়েরা কোনোদিন তার মধ্যে ভিতরে কোনো প্রতিবাদী শক্তি থাকবে না, করবে না, কেন সেটা সে মাদ্রাসায় পড়ছে। কিন্তু এই মেয়ে প্রতিবাদ করে বুঝিয়েছে, সে কেসও করেছে, মামলাও করেছে। এই যে মামলা করার সাহস করেছে দেখে তাকে যারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত, আর এটা একটা চক্র, আমি মনে করি এটা একটা বড় চক্র, তারা এটাকে শিক্ষা দিতে চেয়েছে পুরা সোনাগাজী এবং ফেনী এবং বাংলাদেশের সকলকে, যে এই ধরনের প্রশ্ন এবং তুমি এই ধরনের কোনো ব্যবস্থা নিতে যাওয়ার কোনো চিন্তাও করো না, কেন করতে গেলেই তোমার বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এই যে মেয়ের উপরে যে আক্রমণটি হলো, তারাও দেখা যাচ্ছে বোরকা পরা, তারাও নারী, এবং একজনের নামও বলেছে শম্পা। হ্যাঁ, কিন্তু এটা মানে এই মনস্তত্ত্বটার ইয়েটা কি? আসলে যেটা হচ্ছে যে পুরুষতন্ত্র, যেটা মানে আমাদের অনেকগুলো কাঠামো আছে, তো যে কাঠামো নিয়ন্ত্রণ করছে আমরা কি চিন্তা করছি, কিভাবে চলাফেরা করব, কিভাবে যাব, তার মধ্যে একটা হচ্ছে পুরুষতন্ত্র। পুরুষতন্ত্র একমাত্র না, সেখানে নারীও কিন্তু পুরুষতান্ত্রিক মানসিকতা ব্যবহার হচ্ছে, বিশ্বাসও করছে। সে অনেক নারী নির্যাতিত, সাংঘাতিকভাবে নির্যাতিত, কিন্তু সে বের হয়ে আসতে চাচ্ছে না, কেন সে ভয় পাচ্ছে সমাজ তাকে গ্রহণ করবে না। আমি আসছি আপনার কাছে, একজন টেলিফোনে আবার আপনাদের সাথে সংযুক্ত আছেন। কে বলছেন? আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মাসুদ, আমি সৈয়দপুর থেকে বলতেছি। আমি প্রশ্ন রাখতেছি শহীদুল স্যার। বলেন মাসুদ সাহেব, বলেন। সংযোগটি বোধহয় ভালো নেই, আপনার কথাটি আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি না। যদি সুযোগ থাকে, আপনি অনেক দূর থেকে ফোন করছেন, সৌদি আরব থেকে, আবার ফোন করুন দরকার। হ্যাঁ হ্যাঁ, আমি একটু ডক্টর মনির আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে একটা জিনিস, যে আমাদের এখানে সোশ্যাল ইয়েতে একটা সময় যারা অপরাধ করতো তারা এক ধরনের লজ্জার মধ্যে থাকতো, কিন্তু এখন অপরাধ করে বুক ফুলিয়ে হাঁটে, এইটার ইয়েটা কি? না দেখুন, একটা বড় ঘটনা ঘটে গেছে যে আমরা যখন একটা সমাজের মধ্যে পাপ পুণ্যবোধ কিংবা ভার্চুস দিয়ে চলি, অর্থাৎ আপনি ওই যে একটা ছেলে বলছিল যে ঘুষ খাওয়াটা খারাপ এবং সেটা একটা লজ্জার বিষয় ছিল, আপনি একটা ভোগবাদী সমাজের মধ্যে আমরা ঢুকে গেছি প্রচণ্ড পরিমাণ। এবং এই ভোগবাদী সমাজে আমাদের এটা মানে প্রচুর সমাজতাত্ত্বিক বিশ্লেষণ করেছেন যে পাশ্চাত্যেও মানে ভোগবাদ প্রচণ্ড রকমভাবে বেড়ে গিয়েছে, এবং ভোগবাদ যখন বেড়ে যায় তখন মানুষের জীবনের লক্ষ্যই নির্ধারিত হয় যে আমার প্রাপ্তিটা কিভাবে ঘটবে। সুতরাং সেটাই হচ্ছে একমাত্র টার্গেট। তখন আমরা যে মিনসটা আর তখন আর আমরা বিচার করছি না, আমরা গোলটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। সুতরাং আপনি খেয়াল করেন, আমি জানি যে এই নরসিংদী অঞ্চলে কোনো একজন লোক, সে মিটার রিডার ছিল, সাধারণ মিটার রিডার ছিল, এখন সে মিটার রিডার থেকে সে এখন বিরাট কোটিপতি হয়েছে, এবং সেটাকে দেখানো হচ্ছে তিনি দানবীর, কারণ তিনি কয়েকটা স্কুল কলেজ দিয়েছে। এখন তিনি স্কুল কলেজ দিয়েছে সেটাকে খুব হাইলাইট করা হচ্ছে, কিন্তু তার ওই যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটাকে এখন কমপ্লিটলি ইগনোর করা হচ্ছে। আপনাকে একটু আপনাকে মনে করিয়ে দিই যে আপনি যেটা বলছিলেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন শত ধর্ষণ করাটাকে একটু উল্লাস আর উচ্ছ্বাস আর একটা করা হয়, তার মানে আমাদের নৈতিকতার অবক্ষয়টা কোন জায়গায় গেছে যে আমরা মনে করছি এটা একটা। এখন এইটা যেটা হচ্ছে যে পৈশাচিকতার যে মানে এক ধরনের সংস্কৃতি তৈরি হয়, সেটা কিন্তু স্যাডিজম, এটা কিন্তু সাংঘাতিক। আমি যেটা আপনার কাছে ঘটেছে তো অনেক আগে, সেটা তো আছেই, সমাজের মধ্যে মনস্তত্ত্বের জায়গায় পরিবর্তনটা আসছে। কিন্তু যেটি আগে একটা সময় ছিল ডক্টর মনির, সেটি হচ্ছে যে এই ধরনের অপরাধীরা তারা এরকম ভাবে সামাজিক লজ্জাটা ভেঙে গেছে। এটা একটা বড় জিনিস যে আপনি যখনই সামাজিক লজ্জাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি বলছি সামাজিক লজ্জা ভাঙার পেছনে প্রধান কারণ এই যে সোনাগাজীর যে মাদ্রাসা, এই প্রিন্সিপালের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ আছে, আগে চাকরি হয়েছে, কিন্তু সেই লোকটা আবার বহাল, তবে তার একটা চাকরি। এখানে প্রশাসন বা কর্তৃপক্ষ কি করলো? না, আমি সেটাই তো, এত অভিযোগ, এত একটা বিতর্কিত লোক, তাকে ওই একটা প্রতিষ্ঠা রাখলো কেন? হ্যাঁ, যদি এখানে যে একটা রোল মডেল থাকে সমাজে, না কেউ একটু আপনাকে আবার থামাতে হচ্ছে। আমাদের সাথে আরেকজন সংযুক্ত আছেন, আমি আপনার কাছেই ফিরছি। কে আছেন সংযোগে আমাদের সাথে? মাওসিং থেকে বলছি, এরশাদ। হ্যাঁ বলুন এরশাদ সাহেব। আমি বলতে চাইছি যে সরকার মনে হয় ইচ্ছা করে লাগাম ছেড়ে দিচ্ছে এই অপরাধগুলোর জন্য। কেন এটা মনে হচ্ছে আপনার?
মনে হচ্ছে যে বিচার হচ্ছে না। আচ্ছা আবার যদি দেখা গেছে যে মামলা করতে গেলেও সে হুমকির মুখে পড়ে এবং সে তখন ভয়ে তার বাড়ি ছাড়া হয়ে যায়, বাড়ি ঘর ছাড়া থাকতে হয়। আচ্ছা আরেকটা জিনিস আমি পেপারে দেখলাম পরশুদিন বোধ হয়, ওই যে আমাদের একটা সফর ছিল রুয়ান্ডায়, আপনিও ছিলেন শ্যামল দত্ত, হ্যাঁ নিজাম ছিলেন, ওইটা করে আর দেখলাম খুব ভালো লাগলো যে ওরা যদি পারে এরকম আমরা পারবো না কেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রুয়ান্ডার গিয়েছিলাম আমি গত সপ্তাহে এবং সেখানে দেখেছি যে রুল অফ ল কাকে বলে, ওরা কিভাবে নিজেদেরকে গড়ে তুলছে। মানে এরা যদি পারে আমরা পারবো না কেন? নিশ্চয়ই আমরাও পারবো, আমরা পেরেছি তো, আমরা এই দেশটাকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জন করেছি। যাই হোক, ধন্যবাদ। না ঠিক আছে, তো আসলে দেখুন ওই মানে আমাদেরকে ওই জায়গাটাতে দেখতে হবে। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রাজনৈতিক ব্যাকিং নিয়ে যদি অপরাধ সংগঠিত হয় তখন এটা ডিফিকাল্ট, সেটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন হয় এবং সেটার কাছে যদি রাষ্ট্র যদি কোনো না কোনোভাবে দায়বদ্ধ মানে সে মানে উপযুক্ত ব্যবস্থা না নিতে পারে এবং যদি তাদের সাপোর্ট যদি মানে আপনার লেজিটিমেসির জন্য দরকার হয়, সেটা একটা ক্রাইসিস তৈরি করে। সুতরাং এই জায়গাটাতে আমাদেরকে রাষ্ট্রযন্ত্রকে খুব সতর্ক হতে হবে, কারণ কোনোভাবে যদি মানে পলিটিক্যাল স্ট্রাকচারের ভিতর থেকে যদি আপনার ক্রিমিনালিটি তৈরি হয়, তখন এটা বাঁচানো খুব কঠিন। করাপশনও কি একটা বড় কারণ? মানে এই জিনিসগুলো আছে। এখন একটা জিনিস দাঁড়াচ্ছে যেটা কিনা আমাদের শহীদ ভাই বলছিলেন শুরুতে, যে ঠিক আছে ডেভিয়েশন, আমরা এটাকে মানে সোশিওলজিক্যালি বলি বিচ্যুতিমূলক আচরণ। কারণ সমাজে বিচ্যুতিমূলক আচরণ হয় কি, সমাজের নিয়মগুলো যদি খুব কঠিন হয়ে যায়, মানুষ সেটা যদি পালন করা মানুষের জন্য কঠিন হয়ে যায়, তখন মানুষ কিছু বিচ্যুতি ঘটাবে। এখন আপনাদের মানে আমাদেরকে, আমরা কিন্তু কথা বলছি নারীর নিরাপত্তাহীনতা নিয়ে। সুতরাং আপা একটা পয়েন্ট রেইজ করলেন যে আসলে একটা পিতৃতান্ত্রিক সমাজ আস্তে আস্তে তো আমাদের চেঞ্জ হচ্ছে। ইকোনমিক এম্পাওয়ারমেন্ট তো প্রচন্ড হয়েছে। 40 লাখ মেয়ে আপনার গার্মেন্টসে যাচ্ছে, সকালবেলা যাচ্ছে, রাতের বেলা ফিরছে। সুতরাং অর্থনৈতিক কর্মকাণ্ড, মেয়েরা এখন পাবলিক স্পেসে অনেক এসছে, তার মধ্যে প্রাইভেট এর মধ্যে কিছু কিছু ঘটনা ঘটছে। এখন সেইটা হচ্ছে যে অবশ্যই এই যে এই পুরুষ তার যে অধিকার হারিয়েছে, সুতরাং সে পুরুষের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করবেন, মোস্ট অফ দ্য ভিকটিমস কিন্তু পাওয়ার স্ট্রাকচারে খুব নিচের স্তরে। সুতরাং এইটা একটা খুব বড়, একেবারে নিচের স্তরে কেন বলবেন? সেই আমরা তো সেই কানাডাতে যিনি আছেন এখন, দেখছি ডাক্তার মেয়েটা, তারও তো চোখ সেগুলো একটা হয়েছে যে ধরেন মানে প্রত্যেকটা তো আর সোশ্যাল ইনসিডেন্ট না, তার মধ্যে ইন্ডিভিজুয়ালও তো ইনসিডেন্ট থাকে। মানে ওইটা হয়তো তার সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে আপনি খেয়াল করেন, আপনি যদি এই টোটাল কেসগুলোকে যদি অ্যানালাইজ করেন, আপনি দেখবেন ভিকটিমসদের সোশ্যাল ব্যাকগ্রাউন্ডটা ওই পরিমাণ সাফিসিয়েন্টলি স্ট্রং না। তো ওখানে ওটা আপনি বলবেন না যে রুমানা মনে করছে যে সামাজিকভাবে সে যদি বলে যে তার হাজবেন্ড তাকে অত্যাচার করছে, সেখানে সে হেয় হয়ে পড়বে, সে কারণে একটা ভালো স্ত্রী, মানে আপনি ওই যে নারীর ইমেজের যে প্রেস্টিজের যে ইমেজ, রাইট, আপনার নারীর প্রেস্টিজ মানে কি, একটা নারী যদি সংসারে মার খেয়েও টিকে থাকে। সুতরাং আমাদেরকে ওই ট্র্যাডিশনাল ইমেজগুলো, যেমন আপনি যদি রেপকে, এই যে মি টু যেটা হচ্ছে, এটা কিন্তু খুব এফেক্টিভ। অর্থাৎ যে রেপ ভিকটিমস, সে যদি সংঘবদ্ধ হয়, তাহলে কিন্তু যে ভিকটিম সে সবচেয়ে বেশি পারবে এটাকে রিমেডি করতে। সুতরাং আমি আসছি ডক্টর মনি আপনার কাছে, আপনি বলতে চাচ্ছিলেন যে এইখানে আপনার কি? আমি যে মনে করছি এই যে অপরাধ যেগুলি পারভার্সন, এগুলি তো ব্যক্তি পারভার্সনের কারণেই হয়, বিকৃত রুচি আর কি। এটা কিন্তু অতীত হয়েছে। আমি ছোটকালে যখন আমাদের এলাকায় ছিলাম, এরকম কাহিনী কিন্তু শুনছি। কিন্তু এরকম এইভাবে কিন্তু আপনার এই যে মিডিয়ার মাধ্যমে আশা ঠাসা বাপ কর্তৃক কন্যা দোষিত হয়েছে, এরকম ঘটনা তো আমরা শুনছি। কিন্তু এখন এটা যেহেতু মিডিয়ার মাধ্যমে আসতেছে, তো এটা আমাদের বেশি নাড়া দেয় আর কি। এখন আমার কথা হলো এটা যে ওই যে উনি বললেন যে সোশ্যাল স্ট্রাকচার নিচে ভিকটিম, তা না। ইউনিভার্সিটিগুলিতে কমপ্লেন করতেছে, গোপালগঞ্জ হয়েছে, জাহাঙ্গীরে হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে, সব জায়গায় হইতেছে। আমরা অফিস আদালতে হচ্ছে না, অফিস আদালত এমন কোন জায়গায় নাই। আমরা শিক্ষা প্রতিষ্ঠান তো আছেই, সব জায়গাতে এরকম হচ্ছে। কাজে এটা আমি মনে করছি ইন্ডিভিজুয়াল ব্যক্তির এটা একটা পারভার্সন। কাজে এই পারভার্সনটা কমাতে হলে আপনাকে ওই যে সোশ্যালাইজেশনটা করতে হবে। আপনার সংস্কৃতি, আপনার
কথা বলার সুযোগ, গণতান্ত্রিক পরিবেশ, খেলাধুলা এবং জবাবদিহিতা, এগুলো তো একটা চ্যালেঞ্জের মুখে আছে। আপনি যে সোশ্যাল চেঞ্জের কথা বলছেন, যে খোলামেলা আলোচনা, না না, আমরা করেন যে মেয়েটাকে আগুন দিয়ে পোড়াইছে, কিন্তু ওটার উপর 4টা মেয়ে, কিন্তু তারও কেউ আমরা জানি না, একজন তো কনফার্ম যে একজনের নাম বলেছে এবং ওই প্রশাসক পরে গেছে, বাকিদের কথা তো আমরা এখন কনফার্ম না। তারপর দেখেন এই যে এই লোকটা একটা কালপিট, তার পক্ষে কিন্তু লোক আছে, তার পক্ষে ছাত্র আছে, এইটাই তো আমি প্রশ্নটাই করতেছিলাম, এলাকার লোক আছে, সমাজ আছে। কেন এটা অপরাধী পক্ষে, যার বিরুদ্ধে এত অভিযোগ, তার পক্ষে থাকা উচিত না? কাজে এই জন্য তো সে আরো একটা আশ্রয় পায়, কায়েমি স্বার্থের পক্ষে তো সবসময় একদল থাকবেই। আমি আবার একটু অন্য স্টুডিওতে যেতে চাই। আছেন আমাদের সাথে শাহনাজ শারমিন, নাগরিক টিভির প্রধান প্রতিবেদক। শুনছিলেন আলোচনা শাহনাজ? জি, আমি একটু শহীদুল হক স্যারের সাথে একটু দ্বিমত করতে চাই। যিনি বলছিলেন যে আসলে শুধু নর্মস বা সামাজিক বিষয় না, আপনি যদি মনে করেন যে অপরাধ বেড়েছে, এটি বলছিলেন খুশি কবির যে বেশি মানুষ বাইরে যাচ্ছে, বেশি মেয়েরা বাইরে না গেলে 6 বছরের যে শিশুটিকে ধর্ষণ করা হয় চকলেট দিয়ে, সে তো বাইরে যায়নি। কিংবা 5 বছরের শিশুটিকে ধর্ষণ করে তার যৌনাঙ্গে স্ক্রু ঢুকিয়ে দেওয়া হয়, এটি পারভার্সন, আমি স্বীকার করছি। কিন্তু আপনি যদি একটি বিচার উদাহরণস্বরূপ করতে পারতেন, তাহলে পরের দিন এই অপরাধটি করতে কেউ এগিয়ে আসতো না। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে ইন্ডিকেটরগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই সবগুলো প্রতিষ্ঠানেই কোনো না কোনোভাবে ঘুণ ধরেছে। এবং সেই জন্য হয় কি, এই অধ্যক্ষ প্রশ্ন বলে দেওয়ার নাম করে ছাত্রীদেরকে ডাকতো তার রুমে এবং কুপ্রস্তাব দিত, এটিও কিন্তু দুর্নীতিরই একটা অংশ। আপনি সমাজের মানে রাষ্ট্রের এই বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যখন আসলে ঠিকভাবে কাজ করে না, তখনই আসলে এই ধরনের অপরাধ বাড়বে, সামাজিক অবক্ষয় বাড়বে। এবং এই জায়গায় আসলে বিচারহীনতা সংস্কৃতি আমি পুরোপুরি বিশ্বাস করি না। এই জন্য বিচার কারো কারো ক্ষেত্রে কিন্তু হচ্ছে, বিচারও কার ক্ষেত্রে হবে সেটিও এখন নির্দিষ্ট হয়ে গেছে, কার ক্ষেত্রে মামলা নিবে সেটিও নির্দিষ্ট হয়ে গেছে, কার মামলাটি চলবে দ্রুতগতিতে সেটিও নির্দিষ্ট হয়ে গেছে। তদন্ত কর্মকর্তা কেন পরিবর্তিত হবে বারবার? তদন্ত 2 ধরনের হয়, বড় কর্তাকে খুশি করে তদন্ত হয়, অথবা ভালো তদন্তের রিপোর্ট দিয়ে খুশি করা হয়। এই ক্ষেত্রে এই যে সব জায়গাগুলোয় ব্যর্থ এবং অনিয়ম, এর ফলেই কিন্তু সামাজিক অবক্ষয় বাড়ছে তখনই যখন আসলে আপনি দেখছেন যে আমি জানি যে আমি পার পেয়ে যাব, আমি কোনো না কোনো ভাবে উসিলা আমি পার পাবো। এটি হচ্ছে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। শাহনাজ, আমি আপনার কাছে আবার আসব। সব ক্ষেত্রে পায় না, অনেকেই পায় না, অনেকেই পায়। কেউ পার পাচ্ছে না এবং বিচার হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সমানে মামলা হইতেছে, নারীরা মামলা করতেছে। কাজে এই ধরনের অভিযোগ, এই ধরনের নারী নির্যাতন, এইগুলি কিন্তু হয়রানি কিন্তু পৃথিবীর সব দেশেই হচ্ছে, সব দেশেই ছিল। আমি বলছি অস্ট্রেলিয়ায় 68% ডোমেস্টিক ভায়োলেন্স হয়, আমি নিজে অস্ট্রেলিয়া দেখে এসেছি, সেখানেও হচ্ছে, কিন্তু তাদের বিচারটা হচ্ছে। বিচার হওয়ার কারণে ভয়ঙ্কর যে এগুলো সেগুলো আসলে অনেক সময় থেমে যায়, যেটা আমার এখানে আমি থামাতে পারছি না। ধন্যবাদ শাহনাজ, ধন্যবাদ। আমি একটু আসতে চাই নুরুজ্জামান লাবু, বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার। এই জায়গাতে ভয়ের সংস্কৃতি যাই বলে না কেন, আমাদের চ্যালেঞ্জটা কীরকম মনে করেন আপনি লাবু? আমি আসলে মনে করি যে আমাদের এই সামাজিক অবক্ষয়, নৈতিক অবক্ষয়, সমাজ, পারিবারিক শিক্ষা, এইসবের পাশাপাশি আইনের শাসনটা শতভাগ প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের যে এখন ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, এই সিস্টেমটাকে পুরো আমূল পরিবর্তন করে আধুনিক করা দরকার। সেটি যতক্ষণ না পর্যন্ত আমরা করতে পারছি, ততক্ষণ এই দৃষ্টান্তমূলক শাস্তি যতক্ষণ না পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারবো, ততক্ষণ ক্রিমিনাল সে তার অফেন্স করে যাবে। একদম তো শূন্য রেখায় আনা যাবে না কখনোই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। কিন্তু এইটা আমাদের এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা যে কয়েকটা কম্পোনেন্ট, যে পুলিশ, কোর্ট, প্রিজন, এগুলো সব কিছু আমরা দেখি কিন্তু যে একজন ক্রিমিনাল একটা অফেন্স করে, এটি লাভ আমরা একটু আগে বলছিলাম যে আমাদের পৃথিবীর অনেক দেশে অপরাধ আছে, কিন্তু অপরাধের বিচার আছে। বাংলাদেশের সমস্যাটা হচ্ছে বাংলাদেশে অপরাধ আছে, বিচার নেই। তফাৎটা এইখানে এরকম হইলে যে সঠিক বিচারটা, এটা একটা স্লোগান তো আছে, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। যখন ডিলে হবে একটা উক্তি যেটা বলা হয়, হ্যাঁ,
ইভেন তো এরকমও রয়েছে যে আপনার একজন ক্রিমিনাল একটা অফেন্স করে কারাগারে গিয়ে সে বের হয়ে আবার অফেন্স করে, একই অফেন্স করে। আমাদের যে কারাগার যেটা সংশোধনাগার সেইটাও কিন্তু আমরা কোনো কিছু দেখি না আর কি, যে কারাগারে তার কাউন্সিলিং করার দরকার, বা অফেন্স করবে একটা, সে কখনো ভুল করে করতে পারে বা সে ইন্টেনশনালি করতে পারে, কিন্তু তারপরের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলোর নানা রকম দুর্বলতা বিদ্যমান আর কি। আর সবচেয়ে বড় হলো ক্ষমতার অপব্যবহারটা বন্ধ যতক্ষণ না করা যাবে, যতক্ষণ না পর্যন্ত পলিটিক্যালি এটাকে হ্যান্ডেল করা বন্ধ করা যাবে, যতক্ষণ না পর্যন্ত প্রতিষ্ঠানগুলোকে এই পলিটিসাইজ না করা যাবে, ততক্ষণ পর্যন্ত এটা আসলে আমার মনে হয় না যে বন্ধ হবে। এটা ক্রমাগত চলবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন ফাহিম ফয়সাল। ফাহিম, আলোচনা শোনার পর কি মনে হচ্ছে আপনাদের কাছে, সংকটটি কোন জায়গায় আমাদের আসলে? ধন্যবাদ। দেখুন, আমি ফেরদৌস খুশি ম্যামের কথা ধরে বলতে চাই, তিনি বলছেন আমাদের সমাজে একসময় একটা স্ট্রাকচার ছিল, গ্রামে বিচার সালিশগুলো হতো, ওখানে গ্রামের যারা মুরব্বী থাকতো তারা করতো, এবং সেই সালিশের প্রতি আমাদের একটা বিশ্বাস ছিল, এইটা ছিল আমাদের সামাজিক একটা মূল্যবোধের জায়গা। এখন ওইটা যখন আমাদের ওই স্ট্রাকচার কিন্তু ভেঙে গেছে, এখন আমাদের যে নতুন একটা স্ট্রাকচার আসছে সেটা হচ্ছে আমাদের যে বিচারের জন্য যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, আইন প্রণয়তার প্রতিষ্ঠানগুলো আছে, এইখানের প্রতি কিন্তু এখনও আমাদের আস্থাটা অর্জিত হয়নি। তার মানে আমাদের কিন্তু এখন নতুন করে একটা সামাজিক মূল্যবোধ যেটা দরকার ছিল সেটা কিন্তু আমাদের তৈরি হয়নি। এই সামাজিক মূল্যবোধ তৈরি হওয়ার না কারণেই আমাদের এই সামাজিক অবক্ষয় কিন্তু দিন দিন বেড়েই চলছে। দেখুন, আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, আমরা এটাকে বলতে পারতেছি না, একেবারে বলতে পারতেছি না যে এটা পুরুষ শাসিত সমাজ না, আবার বলতে পারছি না এখানে নারীর স্বাধীনতা সম্পূর্ণভাবে নিশ্চিত করা হয়েছে, আবার বলতে পারছি না এটা একদম ফ্রি সেক্স সোসাইটি অথবা একদম ওয়েস্টার্ন কালচার, আবার বলতে পারছেন আমরা একদম পিওর বাঙালি কালচার। সুতরাং এই যে কালচারের একটা ডান দিক রয়েছে বা মিশ্রতা রয়েছে, এর কারণেও কিন্তু একটা সামাজিক অবক্ষয় তৈরি হচ্ছে। আমাদের সমাজে যদি একটা পিওর স্ট্রাকচার থাকতো, সেখান থেকে কিন্তু আমাদের একটা পিওর মূল্যবোধ তৈরি হতো, সেখান থেকেও কিন্তু এই অপরাধ প্রবণতা এটা নিয়ে আবার বিতর্ক হতে পারে যে আমরা একটি নির্দিষ্ট স্ট্রাকচারের মধ্যে থাকবো কিনা না, যেটি একটু আগে বলছিলেন যে জনাব শহীদুল হক, যে আমরা উন্মুক্ত চর্চা করব, সব সংস্কৃতিকে ধারণ করব, যেটি রবীন্দ্রনাথ বলতেন যে আমরা খোলা আকাশের নিচে থাকবো কিন্তু সকল কিছুকে নিয়ে একসাথে। সেই এটি গুরুত্বপূর্ণ। এই আলোচনাটি আমাদের চলতেই থাকবে, আমরা আলোচনার মধ্য দিয়েই আমরা একটা পথ তৈরি করব। আমি আসতে চাই গোলাম আজাদের কাছে, আরেকজন শিক্ষার্থী এবং বিতার্কিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের। গোলাম আজাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমাদের যে জায়গাটি থেকে আমরা এগিয়ে যাচ্ছিলাম, একটা অপরাধ বিজ্ঞানের একটা কথা আছে যে অপরাধের দুইটা পার্ট থাকে, অ্যাকচুস্ট্রিয়া আর মেনস্ট্রিয়া। এই জায়গায় অ্যাকচুস্ট্রিয়ার জায়গাটা যেটা হয় যে আপনি একটা কি করছেন, অর্থাৎ অপরাধ কর্মটি যেটি ঘটাচ্ছেন সেই জায়গা নিয়ে, এবং দ্বিতীয় যে জায়গাটি তৈরি হয় যে আপনার মনের মধ্যে একটি ব্যথা তৈরি হয় যে হ্যাঁ আমি এটি অপরাধ করলাম, অর্থাৎ অপরাধ প্রবণ মানসিকতা, যেটি যে আপনার মানসিকতা বলছে হ্যাঁ আপনি অপরাধ করেছেন। এখন যদি আপনি ধর্ষণ করলেন, এরপর সেই মেয়েটি যখন থানায় গিয়ে মামলা লিখাচ্ছে আপনার বিরুদ্ধে, আপনি তাকে আবার আগুনে পুড়িয়ে খুন করার চেষ্টা করছেন, অর্থাৎ আপনার মধ্যে কিন্তু একটি আপনি ঘটাচ্ছেন, আপনি সেই কাজটি করছেন। দ্বিতীয় যে জায়গাটি তৈরি হচ্ছে, আপনার মনের মধ্যে কোনো বেদনা তৈরি হয়নি, অর্থাৎ আপনি স্বীকার করছেন না আপনি যার বিরুদ্ধে অভিযোগ তিনি তো আগেও এই অপরাধ পৌনঃপুনিকভাবে করে এসেছেন। হ্যাঁ, মানে আমি এই জায়গাটি বলছিলাম যে তিনি অপরাধটি করছেন এবং তার মধ্যে যদি অপরাধের পর একটি মনের মধ্যে একটি ব্যথা তৈরি হতো যে হ্যাঁ আমি একটি অপরাধ করেছি বা ভুল করেছি, এই মানসিকতাটি কিন্তু তৈরি হচ্ছে না। দ্বিতীয় যে জায়গাটি দেখুন, আমরা বলছি যে পলিটিসাইজড হয়ে যাচ্ছে, মানে রাজনৈতিকভাবে এটিকে হ্যান্ডেল করা হচ্ছে। দেখুন, কেন রাজনৈতিকভাবে হ্যান্ডেল করা হলেও সেই জায়গায় বিচার পাবো না কেন আমি? দেখুন, আপনি একজন রাজনীতিবিদ, আমি একজন রাজনীতিবিদ, যদি একটি ধর্ষণ করি, তার মানে এটি নিশ্চিত হয়ে যাচ্ছেন আপনারা, আমরা নিশ্চিত হয়ে যাচ্ছি যে হ্যাঁ একজন রাজনীতিবিদ ধর্ষণ করলে বা রাজনৈতিকভাবে এটিকে হ্যান্ডেল করা হলে সেই বিচারটি আমরা কোনোদিনও পাবো না, এটি কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে। দেখুন, আজকে সুবর্ণচরের ঘটনাটি দেখুন, আপনার ইচ্ছে মতো তাকে আমি ভোট দিইনি হয়তো, এই জন্য যখন আমাকে ধর্ষণ করা হয়, তার মানে প্রথমত আমার ভোট দেওয়ার অধিকারটি তো নেই। দ্বিতীয় যে জায়গাটি হচ্ছে যে আমার মানে আমি একজন নারী হিসেবে অথবা আমি একজন সমাজের ব্যক্তি হিসেবে আমি সমাজে নিরাপদ নই। অর্থাৎ আপনার যেটি ইচ্ছে হবে আপনি সেটি পূরণ করবেন, কারণ আপনি রাজনীতিবিদ। মানে যে জায়গাটি আমরা সবাই স্বীকৃতি দিয়ে দেওয়ার চেষ্টা করছি যে হ্যাঁ পলিটিসাইজড হয়ে যাচ্ছে, সব কিছুকে রাজনৈতিকভাবে হ্যান্ডেল করা হচ্ছে, যদি রাজনৈতিকভাবে হ্যান্ডেল করাও হয় তারপরেও বিচার হবে না, কারণ বিচার ব্যবস্থা তো আসলে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে হওয়া উচিত ছিল।
একজন প্রধানমন্ত্রীরও কিন্তু বিচার হতে পারে একটি রাষ্ট্রে। না, হয়েছে, আমাদের দেশেও হয়েছে বা অনেক দেশে হয়েছে অনেক। গোলাম আজাদ, একটি জিনিস আমরা যেখানে, একটা হচ্ছে যে অপরাধকে পলিটিসাইজ করা, আরটা হচ্ছে পলিটিক্সের অপরাধ হওয়া, দুটো কিন্তু আলাদা বিষয়। এবং আমাদের এখানে যেটা হয়, অপরাধগুলোকে আমরা রাজনীতির লেন্স দিয়ে দেখি, তখন এটার আর প্রকৃত বিচারটা হয় না। আমাদের সাথে একজন একটু সংযুক্ত আছেন, আমি একটু প্রশ্নটি একটু নিয়ে আসি। কে আছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ধানমন্ডি থেকে বলছি, নাম শফিকুল ইসলাম শফিক। আমার প্রশ্ন হচ্ছে সরাসরি শহীদুল স্যারের কাছে। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সৌদি আরবে যে দর্শন হলেই কিন্তু সেটা কিন্তু আমরা দেখা যাচ্ছে যে ফাঁসির আওতা আনা হয়। বাংলাদেশে যদি এই আইনটা যদি আসলে অবশ্যই আনা এবং যথাযথ প্রয়োগ করা যদি হয়, অবশ্যই আমি মনে করি যে দর্শনের অবশ্যই এটা অনেকটা কমে যাবে। আপনার সঙ্গে আমি একটু ভিন্ন মত পোষণ করি, হ্যাঁ, কারণ আপনি জানেন যে সৌদি আরবে এরকম করা আইন আছে, এটা যেমন বাস্তবতা। আবার সম্প্রতি যে সমস্ত নারী নির্যাতিত হয়ে বাংলাদেশে ফেরত আসছে, আপনি জানেন যে বাংলাদেশে অনেক নারী কর্মী সেখানে কাজ করেন, তাদের অনেকাংশের অভিযোগ হচ্ছে তারা এই ধরনের যৌন নির্যাতনের শিকার হয়েছেন এই ব্যক্তিদের দ্বারাই। একটা জিনিস বলবো যে সৌদি আরবের আইনে যে শুধু পুরুষকে ফাঁসি দিচ্ছে সেটা না, যে নারীর উপর ধর্ষণ করা হয়েছে ওই নারীকেও হত্যা করা হচ্ছে। কেন? যেহেতু সে প্রমাণ করতে পারেনি সে ধর্ষিত, তাকে তার মানে সে জিনা করেছে। তো এইটা আমরা যাব না ওইটাতে। একটু চট্টগ্রামে যেতে চাই, আমাদের সাথে সংযুক্ত আছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন সামাল। আমি নাজিম, আপনার কাছে একটা প্রশ্ন রেখে, একটু আগে একটু প্রশ্ন করতে বলছিলেন যে সামগ্রিক অবস্থা দেখে মনে হয় সরকার যেন লাগাম ছেড়ে দিয়েছে। একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কি সেরকম মনে হয়? না, আমার সেরকম মনে হয় না। তবে সমাজের যেই পরিবর্তনগুলি হচ্ছে, সেই পরিবর্তনগুলি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আগে যখন কোনো অপরাধ করত, তার বাবা মাকে গিয়ে বলতো আপনার ছেলে এই অপরাধ করেছে, সেখানে একটি বিচার হতো। সেই বিচারটি এখন পারিবারিকভাবে হয় না। সমাজের যে অবক্ষয়, সেটা পরিবার থেকে শুরু হয়েছে। আবার খুশি আপা যে কথাটি বলেছেন, বিচার ব্যবস্থা, আগে মুরব্বীরা বিচার ব্যবস্থা করতেন, গ্রামীণ সালিশ করতেন বা শহরেও মুরব্বীরা করতেন। এখন দেখা যায় সেখানে আর মুরব্বীরা সম্মানিত ব্যক্তিরা নেই। সেখানে সবচেয়ে খারাপ মানুষটি কমিশনার হচ্ছে, সবচেয়ে সন্ত্রাস যে করতে পারছে, যার সবচেয়ে বেশি টাকা পয়সা আছে, তারাই ক্ষমতার সেন্টারে চলে যাচ্ছে, তারাই সালিশ বিচারগুলি করছে। আবার ওই দিনে হাইকোর্ট বলল ওসির অফিসেও সালিশ বিচার হয়। যার কাছে গিয়ে অভিযোগ করবে থানায়, সেই থানায় যে পুলিশের কাছে অভিযোগ করবে, সেই পুলিশ কি সৎভাবে সব দায়িত্বগুলি পালন করছে? সেই তদন্ত রিপোর্টগুলি কি দিচ্ছে? সেই তদন্ত রিপোর্টগুলি, সাক্ষ্যগুলি কি গ্রহণ করছে? সেই কারণেই তো বিচারের দীর্ঘসূত্রিতার একটি বিষয় আছে। একটার সাথে একটা এমনভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কেমনে পুলিশ করে? সেই পুলিশ কি একজন ভিকটিমের পাশে গিয়ে দাঁড়াচ্ছে? একজন সৎ পুলিশ অফিসার বা পুলিশদের যে সততা নিয়ে প্রশ্নগুলি আছে, একজন এসআই থেকে শুরু করে তার কয়টা বাড়ি, কয়টা গাড়ি, কত সম্পদ, কত টাকা বেতন, এই প্রশ্নগুলি যখন আসে, দুর্নীতির বিষয়টি তখন চলে আসে। একইভাবে সাংবাদিকদের মধ্যে, একইভাবে বিচার ব্যবস্থায় এই বিষয়গুলি আসে। অর্থাৎ পরিবার থেকে যেই অবক্ষয়টি শুরু হয়েছে, সালিশ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, আমাদের পুলিশের ব্যবস্থা, মিডিয়ার ব্যবস্থা, সবগুলিতে কেমন ক্রমশ আমরা নিচের দিকে যাচ্ছি। আমাদের মেয়েরা তো নিরাপদে বের হতে পারছে না। যখন আমাদের মেয়েরা নিরাপদে বের হতে পারবে, আমার সাউন্ডটা বাড়াতে পারতাম, আমাদের এই স্টুডিওতে একটু কম শোনা যাচ্ছে, সেটা যদি সম্ভব হয়। এখানে সম্ভবত একটি, হ্যাঁ আপনি বলুন। হ্যাঁ নাজিম বলুন আপনি। হ্যাঁ জি, আমার মেয়ে রাস্তায় বেরোতে পারছে কিনা, আমার স্ত্রী, আমার বোন, আমার সন্তানরা কি রাস্তায় বেরোতে পারছে কিনা। ইভটিজিং হচ্ছে, ইভটিজিং হলে সেই ইভটিজিং আমরা প্রতিরোধ করতে পারছি কিনা। আগে একটি অপরাধ হলে সাধারণ মানুষ, মুরব্বীরা গিয়ে সেখানে প্রতিরোধ করত, সামাজিকভাবে একটা দায়বদ্ধতা ছিল। সেই সামাজিক বন্ধনটা শিথিল হচ্ছে, সরকার লাগাম ছেড়ে দেয়নি। সমাজের কর্তারা, সমাজে যারা কথা বলার, তারা লাগাম ছেড়ে দিয়েছে। সত্য কথা বলার, একজন অপরাধ করলে সে ধর্ষক, দেখা যাচ্ছে তার পরিবার পরিজন, তার রাজনৈতিক বন্ধুরা, তার সমাজের বন্ধুরা তাকে কিন্তু ছাড় দিচ্ছে, তাকে অপরাধী মনে করছে না। কেন মনে করছে না? আগে কিন্তু কেউ ধর্ষণ করলে বা কেউ একটি অপরাধ করলে, চুরি করলে তাকে সামাজিকভাবে বয়কট করা হতো, পারিবারিকভাবে বয়কট করা হতো। বাবা বলতো তোর মতো কুসন্তান আমি চাই না, সমাজ বলতো এই সব লোককে বাড়ি ছাড়া করতে হবে, গ্রাম ছাড়া করতে হবে। এখন কিন্তু সেই জায়গাগুলি, সমাজের ভ্যালুসগুলি পরিবর্তন হচ্ছে, সেই কাজগুলি আমরা করতে পারছি না। অর্থাৎ সমাজের যে মূল্যবোধগুলি পরিবর্তন হচ্ছে, সততার শিক্ষা, নৈতিকতার শিক্ষাগুলি পরিবর্তন হচ্ছে, পরিবার থেকে
প্রতিষ্ঠান থেকে রাজনীতি, রাজনীতি থেকে সমাজ, বিচার ব্যবস্থা, মিডিয়ার ব্যবস্থা, পুলিশের ব্যবস্থা, সব জায়গাগুলিতে আমরা কেমন শিথিল হয়ে গুরুত্বপূর্ণ আমাদের সততার জায়গাটা নাই বলে আমরা লাগাম ছেড়ে দিয়েছি বলে সেটা হচ্ছে। রাষ্ট্র লাগাম ছেড়েছে কিনা? রাষ্ট্র তো নারীর ক্ষমতার জন্য কাজ করছে। আমাদের ইন্ডেক্সগুলি যদি দেখি আমাদের মনে হবে নারীরা এগিয়ে যাচ্ছে। আমাদের ইন্ডেক্সগুলি যদি দেখি গার্মেন্টসে মেয়েরা কাজ করছে, নারীদের শিক্ষার হার বাড়ছে। সবকিছুর পরেও নারীদের শিক্ষার হার যেমন বাড়ছে, নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, একই সাথে নারীদের ঝুঁকিও বাড়ছে। এই যে স্যার যে কথাটি বললেন, সমাজের নিম্ন স্তরের মানুষরা বেশি ঝুঁকিপূর্ণ, যাদের অর্থ সম্পদ নেই, তারা কিন্তু বিচারের সেই বিচারটা পাবে না, তারা পুলিশের কাছে গিয়ে আশ্রয় পাবে না, তারা বিচার কোর্টে গিয়ে আশ্রয় পাবে না, তারা অনেক জায়গায় গিয়ে আশ্রয় পায় না। ফলে দেখা যায় যে সমাজের নিচু স্তরের মানুষরা বেশি শোষিত হচ্ছে, মেয়েরা তারা বেশি কষ্ট পাচ্ছে, তারা বেশি ভিক্টিমাইজ হচ্ছে। এই ভিক্টিমাইজ হওয়ার কারণটা কি? এই ভিক্টিমাইজ হওয়ার কারণটা হচ্ছে নারীরা যেমন এগিয়ে যাচ্ছে তাদের ঝুঁকিও বাড়ছে। ধন্যবাদ নাজিম, আমি নৈতিকতা অবক্ষয়ের জন্য এটা হচ্ছে। আচ্ছা, আজ আমি চেষ্টা করবো আপনার কাছে আরো আসার, আবার একটু খুশি কবির আপনার কাছে আসতে চাই। এইখানে অনেকগুলো ইস্যু মনে হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ হিসেবে আছে। আমি একটু আলোচনাটাকে যদি একটা জায়গায় নিয়ে আসতে চাই যে এখান থেকে উত্তরণের পথ আমরা কিভাবে দেখতে পারবো? উত্তরণের পথ অনেকগুলো আছে, কিন্তু সবচেয়ে প্রথমে হলো আমি কয়েকটা স্তরে বলবো। একটা জনগণের কথা বলা হচ্ছে, সব স্তরেরই জনগণের কথা বলছি, যারা শিক্ষিত নিজেদেরকে বলছে বা তারা চিন্তা ভাবনা করছে, সমাজ নিয়ে লিখছে, গবেষণা করছে, আমাদেরকে তথ্য দিচ্ছে। আবার যারা খেটে খাওয়া মানুষ, যারা পরিশ্রম করছে, উৎপাদন করছে, যাদেরকে অনেক আসলে সামাজিকভাবে যাদেরকে মূল্য দেওয়া হচ্ছে না, কিন্তু তারাই মূল দায়িত্বটা সমাজের পালন করছে, এই শ্রেণীর কথাও বলছি। আমাদের সরকার, যেই সরকার হোক না কেন, যাকেই আমরা সরকারের দায়িত্ব দেওয়া হোক না কেন, এবং সরকার যারা চালাচ্ছেন, যে সকল আমাদের কর্মকর্তাগণ আছেন, যে সরকারের জনগণের পক্ষে কাজ করছেন, তাদের কথাও যদি আমরা বলি, এখন কার কাছে কার জবাবদিহিতা, কার সাথে কার কি সম্পর্ক, আমি গণতন্ত্র বলতে কি বুঝছি, গণতন্ত্র সংজ্ঞাটা আমার কাছে কি, একজন যে পারুল সুবর্ণচরে ছিল, পারুলের কাছে গণতন্ত্রর সংজ্ঞাটা কি, যে মেয়েটা আজকে যে জীবন লড়াই করছে, তার কাছে এই সংজ্ঞাটা কি। এখন যেটা হচ্ছে যে আমাদের যদি আমরা মনে করি যে আমরা এক একজন একদম বিচ্ছিন্নভাবে আছি আর এক একজনকে নিয়ন্ত্রণ করতে চাই। আমি তো গ্রামে গঞ্জেও কাজ করছি, শহরেও তো থাকি, দেখে শহরের অনেক শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে যোগাযোগ করে, আসে, আমরা কথা বলি, তাদের সাথে যোগাযোগ অনেকগুলো আছে। তো দেখা যাচ্ছে যে এটা এলাকায় হোক, এটা কর্মক্ষেত্রেই হোক, পরিবারে হোক, এটা শ্রেণীভাবেই হোক, এটা আমি আদিবাসী হলে একরকম হচ্ছে, আমি নারী হলে একরকম হচ্ছে, আদিবাসীর মধ্যেও অনেক পার্থক্য আছে। ডক্টর মনি বলছেন যে সমাজের নিচের দিকে হলে এক ধরনের বাস্তবতা, আর আদিবাসীর মধ্যে সব আদিবাসী কিন্তু এক না, কোনো আদিবাসী কিন্তু বেশ সচ্ছল, তাদেরকে সমাজ বেশ ভালোভাবে গ্রহণ করছে, আবার কোনো আদিবাসীকে আমরা তো পাশে বসতেই দিচ্ছি না, থালায় খেতেও দিচ্ছি না। তো এই যে সব যে ভিন্নতাগুলো আছে, গণতন্ত্র তো আমার কাছে হচ্ছে যে গণতন্ত্র তো হচ্ছে এই ভিন্নতাকেই আমরা গ্রহণ করা, তাদেরকে আমরা আমাদের মধ্যে, আমি বলছি না সবাইকে এক হতে হবে, আমি মনে করি না যে সব কিছুই আমরা সব পরিবর্তন করে সবাইকে একই চিন্তায় আসতে হবে। কিন্তু আপনি এই বক্তব্যের সাথে একমত কিনা যে আমাদের একজন শিক্ষার্থী বলছিলেন যে আমাদের নির্দিষ্ট একটি স্ট্রাকচার নেই বলেই এই সমস্যা হচ্ছে? আমরা কি আসলে কোন একটা নির্দিষ্ট স্ট্রাকচারটা কার জন্য, কিসের জন্য, একটি আর কি ধরনের স্ট্রাকচার কার পক্ষে যাচ্ছে আর কে নিয়ন্ত্রণ করছে, নিয়ন্ত্রণের জায়গাটা সবচেয়ে বড় কথা। এখন যদি জনগণ, যে সাধারণ জনগণ, যে একেবারে মোশাহের জাতি, যে আদিবাসী, সবচেয়ে
উত্তরবঙ্গে তাদেরকে সবচেয়ে নিম্ন পর্যায়ের মনে করা হয় সামাজিকভাবে। তো ওর যদি একটা স্ট্রাকচারে তার যদি ভূমিকা থাকে, তার যদি কথা বলার অধিকার থাকে, সে যদি এই দেশের নাগরিক হিসাবে নাগরিক অধিকার এবং তার অনেকগুলো পাওনা আছে, সেই জিনিসগুলো তার মধ্যে যদি সমান থাকে, আর ঢাকা শহরে যে একজন বিশাল পুঁজিপতি তার সন্তানের যদি ওই সমান অধিকার থাকে, মানে এই অধিকারের জায়গাটা যদি সমান থাকে, আমি জানি যে অবস্থার সমান হবে না, কিন্তু অধিকারের জায়গাটা সমান। এখন একজনকে আমি ধরে নিব আর একজনকে ধরবো না, একজনকে আমি তার জিডি এন্ট্রি আমি করব না, আর একজনের আমি বানিয়ে এরকম করে একটা এন্ট্রি করা হবে যে তার পক্ষে মানে একেবারে যাকে পায় তাকে ধরে, মানে এক একটা মামলা করা হয় যেরকম চর অঞ্চলে দেখছি 200 জন, মানে 200 জনের নামে মামলা করা হচ্ছে। 200 জন ছিলই না তো ওখানে, নাইও, কিন্তু এইগুলো অজ্ঞাতনামা করা হচ্ছে। তো এইগুলো তো বোঝা যাচ্ছে যে আমাদের এখানে কারা কি নিয়ন্ত্রণ করছে আর কিভাবে। আর যে মনে হয় কাঠামো নিয়ন্ত্রক যদি জনগণ হতে পারে, প্রশ্ন তুলতে পারে, প্রশ্নর জবাব পেতে পারে, আর প্রশ্ন করতে গেলে তাকে ভয় ভীতি নাই যে তাকে ধরে নিয়ে যাবে, তাকে মেরে ফেলা হবে। এক আলোচনা হচ্ছিল হারকিউলিসের, না হারকিউলিসের অবক্ষয় নিয়ে, সেটা কিন্তু এটা অবক্ষয়ের একটা অংশ। হারকিউলিস নিয়ে যেটা বলছি যে এক্সট্রা জুডিশিয়াল ব্যবস্থা নিবে, সেটাকে আমি পজিটিভলি দেখব, আমি এটা তো একমত হতে পারি না। আমি মনে করি যে তার মানে আমার কাঠামো স্ট্রাকচার যেগুলো আছে এগুলোকে আমি মানছি না, এটা কাজ করছে না দেখে আমাকে কাজ করাতে হবে। আমি সেই জায়গাটাই আসতে চাচ্ছি। আপনার কাছে আসবো শহীদুল, আপনার কাছে আমি তার আগে একটু ডক্টর মনির, আপনি কি মনে করেন কিনা যে দেখুন, আমি মনে করি আপনি প্রতিকারের বিষয়টা নিয়ে আসলে বলছেন, এবং আমাদের একটা প্রতিকারের নির্দেশিকা আমরা হয়তো পুরোপুরি দিতে পারবো না, একটা ইঙ্গিত দিতে পারবো কিংবা আমরা একটা আউটলাইন করতে পারবো। ফার্স্ট অফ অল আমি মনে করি যে আমাদের ডায়াগনোসিসে হয়তো বা এক ধরনের একটা ইনকমপ্লিশন আছে, ইন দ্য সেন্স পজিটিভ এক্সাম্পলস আছে আমাদের, অনেক পজিটিভ এক্সাম্পলস আছে। যেমন ধরুন আমি যেমন দেখছিলাম যখন ওই বনানীর টাওয়ারে যখন আগুন লাগছে, একটা মেয়েকে একজন দমকল কর্মী বাঁচাচ্ছে, রাইট, মেয়েদেরকে অনেকে দিয়েছে একজন ফায়ার ফাইটার। কিন্তু তারপর আপনি খেয়াল করেন যে আমাদের এত হাজার ছাত্রী স্কুলে যাচ্ছে, এত হাজার টিচার, তার মধ্যে কত প্রপোর্শন এটা করছে। সুতরাং আমরা এটাকে খুব খুব যেন বেশি ব্লো আউট না করি, আমরা যেন ইগনোরও না করি, সেটা ঠিক আছে, কারণ দুটোই দেখতে হবে। এখন খুব ক্রিটিক্যাল একটা পয়েন্ট হচ্ছে যে ক্ষমতা কাঠামোতে যারা আছে তারা যেন রোল মডেল হিসেবে ইমার্জ করতে পারে, কারণ দেশ তাদের দিকে তাকিয়ে থাকে, টিচারের দিকে তাকিয়ে থাকে। ক্ষমতার কাঠামোতে সবাই না, যারা ভালোভাবে আছেন, না সবাই ইমপ্রেশন নিয়ে আছে তারা, এবং যে সমস্ত প্রফেশনস গুলো আপনার সাংঘাতিক রকম ভাবে আমরা যেগুলো বলি কোভেটেড, কিংবা মানুষ যেগুলোকে হাইলি রিগার্ড করে, জাজ, টিচার, পুলিশ অফিসার, রাইট, আপনার হিউম্যান রাইটস গুড এক্সাম্পল আর কি, গুড এক্সাম্পল শুড প্রিভেল। এরা হচ্ছে সমাজের ড্রাইভার, এরা সমাজ থেকে নিয়ে যায়। আমাদেরকে যদি সেখানে যদি সেই রোল মডেল গুলোকে যদি বিচ্যুতিমূলক আচরণ করে, সেটা সমাজে সাংঘাতিক সেটা ছড়িয়ে পড়ে। সেই জায়গাটাতে আমি শেষ করছি। তো সুতরাং সেই জায়গাগুলোতে আমাদের খুব মনে রাখতে হবে। যেমন আমি মনে করি যে বিচারকদের, শিক্ষকদের, সাংবাদিকদের, তাদেরকে সাংঘাতিক রকম তাদের ভূমিকা সম্পর্কে সচেতন থাকতে হবে। আগেকার দিনে বিচারকরা ছেঁড়া জামা পরে থাকতো এবং সেইটা তাকে প্রচুর রেসপেক্ট দিত, এবং শিক্ষকরা খুব সাদামাটা থাকতো, এবং সেটা থেকে কিন্তু সোসাইটিতে ওই যে প্লেন লিভিং, হাই থিঙ্কিং কনসেপ্টটা ছড়িয়ে যেত। আরেকটা হচ্ছে আপনাকে ন্যায়ভিত্তিক সমাজের যে কনসেপ্টটা, সেটাকে প্রবলভাবে স্থাপন করতে হবে। কিন্তু আমি একটু খালি জাস্ট বলতে চাচ্ছিলাম যে আপনার এইগুলো করা এগুলোর অবক্ষয় ঘটে যখন কেউ কোনো জবাবদিহি করছে না, তারা পার পেয়ে যাচ্ছে, তারা যা ইচ্ছা করতে পারছে। আমার মনে হয় আমাদেরকে এই জায়গাটা বলতে হবে। না, আমি যেটা বলছিলাম যে সোশ্যাল চেঞ্জ বা সামাজিক পরিবর্তন, এটা কিন্তু যুগে যুগে আমার জানা অজান্তেই হবে। এটা এই সমাজে অনেক ফ্যাক্টর আছে,
কিন্তু এটাকে রোধ করা যায় না, সামাজিক পরিবর্তন কখনো রোধ করা যায় না, কিন্তু এটা রেগুলেট করে। কিন্তু পরিবর্তনটা তো হতে হবে ইতিবাচক। এখন অনেক ফ্যাক্টর আছে, নেগেটিভ পরিবর্তনকে আমি কখনো ওয়েলকাম করব না। আগে যে আমরা চাইবো ইতিবাচক পরিবর্তনের দিকে যেতে। না, এখন সেটাই আমি বলতেছি, কাজে এটাকে রেগুলেট করার জন্য কিন্তু এই যে যারা রোল মডেল, যারা সমাজপতি বিভিন্ন খুবই গুরুত্বপূর্ণ বলছেন মানে যে সমাজের যারা বিখ্যাত মানুষ তাদের রোল মডেল হতে হবে, তাদের জীবন যাপন আচার আচরণ, রাইট, তাদেরই সেই রেগুলেটর হিসেবে তাকে দায়িত্ব পালন করতে হবে যাতে এটা নেগেটিভ দিকে না যায়, এটা পজিটিভ দিকে যেতে হয়। কিন্তু আপনাকে যে মনে করেছেন ডিসিশন আছে, আমরা আইটির যুগ আছে, এগুলিতে পরিবর্তন হবে, এগুলিতে সমাজ পরিবর্তন করতেছে অবশ্যই, তাই না? আধুনিক প্রযুক্তির যুগে আমাদের ভিলেজ পাওয়ার স্ট্রাকচার যেটা আগে ছিল, নাজিম সাহেব যেটা বললেন, সেটা আমাদের নষ্ট হয়ে গেছে। আগে যেমন আপনার পঞ্চায়েত ছিল, চেয়ারম্যান, মেম্বার, মাতবর। কিন্তু নাজিম আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলেছে যে আগে এক সময় সমাজের গুণী ব্যক্তিরা এই জায়গাগুলো থাকতেন, এখন দেখা যাচ্ছে যার ধন সম্পদ আছে, যে লোকটা করাপ্টেড, যে লোকটা ক্ষমতাবান, অবৈধ ক্ষমতার অধিকারী, সে এখন ওই জায়গায়, সে তো আপনার রোল মডেল না। পাওয়ার আর মানি তো খুব বেশি মানে ইম্পর্টেন্ট হয়ে গেছে, ওইটা হচ্ছে খুব ম্যাক্রো ইস্যু। কিন্তু আমার মনে হয় যে আমাদের মানে আইজি সাহেব বলবেন যে পাওয়ার আর মানির গুরুত্বটা একটু বোধহয় কমে আসতে হবে সমাজে। সেটাই এখন পাওয়ার মনে করেন যে আগে যে ইউনিভার্সিটি চেয়ারম্যান ছিল বা মেম্বার ছিল ইলেক্টেড, তাতে অনেক গুরুত্ব দেওয়া হইতো। এখন একটা মনে করেন যে কোনো একটা অপরাধের অভিযোগ গেল চেয়ারম্যান মেম্বারের কাছে, তারা এটা বিচার করা শুরু করলো। ওই এমপি সবার সাথে একজন লোক খাতির আছে, সে গিয়ে বললো যেখানে আমরা কি করছি, আমাকে বিচার করতেছে। এমপি সাহেব চেয়ারম্যানকে বলে রাখেন, আমি দেখবো এটা রাখেন। ধরেন একজন ইন্সপেক্টর যিনি একজন হোন্ডা চালক, সে রুল ভায়োলেট করেছে, তাকে ধরেছে, সাথে সাথে সেই হোন্ডা চালক ফোন করছে এবং সেই মোবাইল ফোনটা পুলিশ অফিসারের কাছে দিচ্ছে, পুলিশ অফিসার বাধ্য হচ্ছে ছেড়ে দিতে। এই জায়গাগুলো আমি বলছিলাম পাওয়ারকে নিউট্রালাইজ যদি না করা যায়, না হয় সেটা করতে হবে। আর সমাজের বিভিন্ন স্তরে যারা আছে তাদেরকে রুল মডেল হতে হবে, একটু গুটিয়ে আনতে হবে, আমাদের আলোচনাটাকে একটু গুছিয়ে আনতে হবে। আমাদের শেষের দিকে আমি অন্য স্টুডিওতে যেতে চাই। নাগরিক টিভির শাহনাজ শামীম 30 সেকেন্ডে যদি কিছু বলেন, তবে শাহনাজ একটু আপনাকে থামাতে হচ্ছে, আমার সাথে আরেকজন সংযোগে আছেন, এটা নিয়ে আমি আপনার কাছে ফিরছি। কে আছেন আমাদের সংযোগে? আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আমার নাম জাকির। হ্যাঁ বলেন জাকির সাহেব, বলেন। আমি এক্ষুনি একটা ইনফরমেশন পাইছি আর কি, ওরা খুব গরিব মানুষ, বিদায় কোনো জায়গায় টেলিফোনও করতে পারতেছেন এরকম পর্যায়ে। হ্যাঁ, ওনাদের গ্রাম হইল চর লক্ষ্মীপুর, পোস্ট সিলেটচর, ইউনিয়ন পরিষদ সিলেটচর, থানা মাদারীপুর সদর। আচ্ছা, কি হয়েছে ওখানে? হ্যাঁ, ঘটনাটা হইলো ওই স্বামী আর শাশুড়ি দুজন মিলে গলা টিপে মেরে ফেলছে, লাশ এখনো মর্গে আছে মাদারীপুর সদর হাসপাতালে, সদর জেনারেল হাসপাতালে। ঠিক আছে, আমাদের এই টেলিভিশনের যারা নিউজ ডিপার্টমেন্ট আছে তারা নিশ্চয়ই বিষয়টা নিয়ে যোগাযোগ করবে, কথা বলবে। ধন্যবাদ আপনাকে জাকির সাহেব। শাহনাজ, যদি খুব ছোট করে 30 সেকেন্ডের মধ্যে যদি কিছু বলতে পারেন। একদম সংক্ষেপে বলতে চাই যে আমরা যেখানে আছি, যেই দায়িত্বে আছি, তারা যদি আমাদের দায়িত্বগুলো ঠিকমতো পালন করি, কোনো ধরনের চাপ, কোনো ধরনের পলিটিক্স কোনো দিকে না তাকিয়ে, তাহলে আসলে সমাজের অবক্ষয় থামানো সম্ভব। ধন্যবাদ শাহনাজ। বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার নুরুজ্জামান লাবু, 30 সেকেন্ডে যদি কোনো। শাহনাজ আপার সাথে আমিও একমত। আসলে শুধু আবার এই অপরাধ প্রবণতা দমন বা নিয়ন্ত্রণে রাখার জন্য শুধু রাষ্ট্রকে চাপিয়ে দিলেই হবে না, আমাদের সমাজের যে প্রত্যেকটা স্টেক হোল্ডার সবাইকে এগিয়ে আসতে হবে, সবাই মিলে রাষ্ট্র ইভলভ করতে হবে, এইগুলোকে মোকাবেলা সবাই মিলে রাষ্ট্র সবাই যদি এগিয়ে আসি, তাহলে একমাত্র সম্ভব যে নৈতিক অবক্ষয়ও দূর করা সম্ভব এবং সুশাসন এবং ন্যায় বিচার নিশ্চিত করাও সম্ভব। আমাদের দুজন শিক্ষার্থী ভাই, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম ফয়সাল, ছোট করে যদি কিছু বলার থাকে। হ্যাঁ, আমিও আপুর সাথে সম্পূর্ণ একমত। তার সাথে আরেকটা জিনিস যোগ করতে চাই, আমাদের সমাজে এখনো কিন্তু মানে মেয়েদের শিক্ষার হার বেড়েছে, কিন্তু মতামত নেওয়ার ক্ষেত্রে, পারিবারিক মতামত নেওয়ার ক্ষেত্রে কিন্তু এখনও ছেলেদেরকে প্রাধান্য দেওয়া হয়। এই জায়গা থেকে আমাদেরকে আরও বেরিয়ে এসে তাদেরকেও মতামত ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে এবং মেয়েদেরকে নিজেরা শক্তিশালী ভাবতে হবে। এবং এই যে সুবর্ণচরের যে ঘটনাটি আমরা দেখলাম, ওই মেয়েটি মৃত্যু মুখে পতিত হয়েছে, তবুও সে প্রতিবাদ করতে চায়। এভাবে সবাইকে প্রতিবাদ করতে হবে, মুখ বুজে আর সহ্য করা যাবে না কোনো অপরাধ। ধন্যবাদ। গোলাম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।
আমি শুরু করেছিলাম যে জায়গাটি দিয়ে, যে আইনের উৎপত্তি, আইন কিভাবে চলে, তারপর একজন অপরাধী কি কি আচরণ করে থাকে সেই জায়গা। তো আমি শেষ করব জায়গাটি এরকম যে সমাজের যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী যদি আচরণটি আমরা না করি তাহলে সেটা সামাজিক অবক্ষয়। তো আমরা সবাই সমাজের চাহিদা অনুযায়ী যেমন আচরণটি করব, আমার মনে হয় আইনকে তার মতো করে চলতে দিতে হবে। মানে প্রত্যেকেই যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, নিজ নিজ জায়গা থেকে আইনের যদি গলা টিপে ধরার চেষ্টাটি না করি, তাহলে এই জায়গাগুলো বিচারহীনতা সংস্কৃতিরই দূর হবে আমার মনে হয়। তাহলে হয়তো অপরাধ প্রবণতাগুলো কমে আসতে পারে। ধন্যবাদ গোলাম আজাদ। নাজিমউদ্দিন শ্যামল আমাদের চট্টগ্রাম থেকে যিনি যুক্ত আছেন, আপনার শেষ বক্তব্য। আমার কাছে মনে হয় পুলিশ এবং বিচার ব্যবস্থা যদি সঠিক পথে চলে, সৎভাবে চলে, তাহলে অনেক অপরাধ কমে যায়। বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, যারা বাংলাদেশের শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, তাদের দিকে, তারা সত্য কথা বলবে। সর্বোপরি তাকিয়ে আছে জননেত্রী শেখ হাসিনার দিকে। তিনি পারবেন, তিনি বাংলাদেশকে সঠিক নির্দেশনা দিয়ে যেভাবে নারীর ক্ষমতায়নে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই এগিয়ে দেওয়ার পথে নারী নির্যাতন এবং অন্যায়ের প্রতিরোধ করতে বাংলাদেশের মানুষ তার দিকে তাকিয়েছে। তিনি একটা ব্যবস্থা গ্রহণ করতে পারবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ নাজিমউদ্দিন শ্যামল আপনাকে। আমরা আবার চলে আসতে চাই এখানে শেষ বক্তব্য। এবার আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনার কি মনে হয় যে সমাজের এই জায়গা থেকে আমরা কিভাবে এগোতে পারি এগুলোকে? এই কথাগুলি যে অবস্থানে আছে, সমাজের গুরুত্বপূর্ণ অবস্থানে, প্রত্যেকে যদি তাদের বিবেককে জাগ্রত করে, মনুষ্যবোধকে জাগ্রত করে, তার সেন্স অফ রেসপন্সিবিলিটি এইটাকে জাগ্রত করে যাতে সে ঠিক মতন কাজ করে, এবং বিশেষ করে যে কতগুলি প্রতিষ্ঠান যারা আছে, মনে করেন যে শিক্ষা প্রতিষ্ঠান, এইগুলিতে যারা থাকে তারা যেন তাদের একটা মডেল হয়, আইডিয়াল হয়, যে শিক্ষার্থী প্রিন্সিপালের যদি আচরণ এরকম হয় কি করে আইডিয়াল হবে? না, সেই জন্যই তারা মানে তারা সুশীলের আইডল হবে, তাই না? তারা মানে সবকিছু ভালো কিছু মডেল হবে যাতে শিক্ষার্থীরা তাদের দিকে দেখে শিখতে পারে। ঠিক একইভাবে পরিবারের মধ্যে যে পিতা মাতা থাকে তাদেরও সেইভাবে আইডিয়াল হইতে হবে। তাহলে দেখবেন যে সকলে মিলে কাজ করে। আইনের যে সংস্কৃতি, আইন মানার সংস্কৃতি এবং আইন প্রয়োগের সংস্কৃতি, এই দুটোই কিন্তু আমাকে দরকার লাগবে। খুশি হবে। আমরা আমাদের ইতিহাসে বিভিন্ন সময় দেখেছি যে আমরা একসাথে হতে পেরেছি, একত্রিত সংগঠিত হয়েছি, প্রতিবাদ করেছি, দেশ স্বাধীন করতে সক্ষম হয়েছি। স্বৈরাচারকে আমরা অনেক সংকট আমরা 96-তে আমরা কিভাবে নির্বাচন হতে হবে সেটা করেছি। আমরা 13তে যুদ্ধ অপরাধীদের বিচার যেন হয় সঠিকভাবে। আপনাকে বলতে চাই খুশি করে যে এই যে যখন আন্দোলন হয় বা যখন দেশের মধ্যে একটা জাগরণ তৈরি হয়, নারী পুরুষ একসাথে কাজ করছে, কোনো সমস্যা হয় না। তো সেটা আমি যেটা হয়ও না, আর তখন অপরাধও কিন্তু অনেক কমে যায়। তো এই জায়গায় আমাদেরকে ফিরে আসতে হবে, মনে রাখতে হবে যে আমাদের ইতিহাস ভুলতে পারবো না। আমরা যেন একত্র হই, সংগঠিত হই, সচেতন হই, দেশকে ভালোবাসি। আমার দায়িত্ব আমি যেন পালন করি, প্রত্যেক আমি যে স্তরই থাকেন না কেন। সেটা শেষ করব সমাজবিজ্ঞানী ডক্টর মনিরুল ইসলাম খান আপনাকে দিয়ে। না, সেটা ঠিক আছে, কারণ এটা তো মানে এটাকে তো আমরা বলছি যে একটা মূল্যবোধের অবক্ষয় ঘটছে। আমাদের প্রাক্তন আইজি সাহেব বলছেন যে মানুষের মধ্যে সেই ধরনের একটা চেতনার জাগরণ ঘটাতে হবে, যে চেতনার জাগরণের মধ্যে দিয়ে আপনি নারীকে শুধুমাত্র একটা ভোগ্যপণ্য হিসেবে দেখবেন না, আপনি নারীকে দেখবেন একজন সংবেদনশীল সত্তা হিসেবে। এবং আপনি নারীকে, এই যে ধরুন একজন কবিতা লেখে, নারীকে আপনি শুধুমাত্র একটা সেক্সুয়াল অবজেক্ট কেন দেখছেন, বনলতা সেন হিসেবেও তো দেখতে পারেন। এই যে মনস্তত্ত্বটা, অর্থাৎ নারীকে নিয়ে যে প্রেমানুভূতি, কেন প্রেমানুভূতি জাগবে না সমাজে? সুতরাং সেই জায়গাগুলোতে আমাদের দেখতে হবে। পুরুষও কিন্তু নারীর সাথে পুরুষের সম্পর্ক সবসময় কিন্তু বৈরিতার সম্পর্ক না, এই সম্পর্কের মধ্যে দিয়ে কিন্তু সমাজ প্রতিষ্ঠিত তৈরি হয়েছে। সুতরাং কোনো না কোনোভাবে আমাদের ওই জায়গাগুলোকে ফিরিয়ে আনতে হবে। আছে, অবশ্যই আছে, কিন্তু হয়তোবা এখন খেয়াল করেন, আমার একজন কলিগ বলল যে এখনকার স্টুডেন্টসরা কেন প্রেম করছে না। ওই জায়গাগুলোতে আমি বলতে চাচ্ছি প্রচণ্ড রকমের প্রতিযোগিতামূলক একটা ভোগবাদী সংস্কৃতি তৈরি হয়েছে, প্রেম ভুলে যাচ্ছি সবাই। সুতরাং নারীর প্রতি প্রেম, এটা আরো অনেক বড় ল্যান্ডস্কেপে আলোচনা, ডক্টর মনিরুল ইসলাম আরেকদিন আলোচনা করবো আমরা এটা নিয়ে। তবে দর্শক, আমরা যে আলোচনাটিকে যে জায়গায় আমরা নিতে চাই সেটি হচ্ছে
ডক্টর মনিরুল ইসলাম খান একটু আগে বলছিলেন যে চেতনার জাগরণ তৈরি করা, যদি সেটি না হয়, আমাদের অনেক জাগরণ হয়েছে বাংলাদেশে, মুক্তিযুদ্ধ একটি জাগরণ এবং আরও বিভিন্ন সংকটে আমরা জাগরণ তৈরি করে আমরা অর্জন করেছি, কিন্তু সমাজের এই এখনকার যে অন্ধকার দিকগুলো আমাদের কাছে খুব প্রকট হয়ে উঠে আসছে, এগুলোকে মোকাবেলা করতে হলে আমাদেরকে সেইভাবেই সমাজটাকেও এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিতে হবে। আমরা আশা করি সেটি পারবো। দর্শক আজ এ পর্যন্ত, আগামী মঙ্গলবার আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন এবং RTV সঙ্গে থাকুন।